আসসালামু আলাইকুম হাবিব ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন হাবিব ভাই? ভালো আছি। লোমাপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম লোমা আপা। আসসালাম। আসসালামু আলাইকুম সবাইকে। হ্যাঁ লোমা আপা, আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন লোমা আপা? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, শোনা যাচ্ছে ঠিক মতন, দেখা যাচ্ছে ঠিক মতন। জি 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 আপা, সব ঠিকমতো ভাবে দেখা যাচ্ছে। আহ আপনারা যেহেতু উপস্থিত হয়ে গিয়েছেন, সো আমরা আসলে প্রোগ্রামটা তাহলে শুরু করি আপনাদের অনুমতি নিয়ে। শিওর শিওর। ওকে, ইয়েস। ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় মণিপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ভাই বোন এবং বন্ধুরা, আজকে একটা বিশেষ দিন। আজকে ইন্টারন্যাশনাল এইচআর ডে। আর এই ইন্টারন্যাশনাল এইচআর ডে, আজকে 20 মে, ইন্টারন্যাশনাল এইচআর ডে। এই উপলক্ষে আজকে আমাদের মূলত এই প্রোগ্রামটা আয়োজন করা। এবং আজকের আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য, যেটা হলো গিয়ে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4-এ। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4 নিয়ে আমরা অনেক কথা বলেছি। আমরা প্রচুর টেকনিক্যাল জিনিস নিয়ে কথা বলি, বাট আসলে সত্যিকার থেকে কতটুকু এই বিষয়গুলো ভালোভাবে বুঝি, বা সামনে কি সুযোগ সুবিধা আসছে, কি চ্যালেঞ্জ আসছে, সেটা সম্পর্কে হয়তো সবার পরিষ্কার ধারণা নাই। সেই জন্যই আসলে আজকে এই সুযোগটা নেয়া। এই সুযোগের মাধ্যমে একটু আমরা নিজেরা জানার চেষ্টা করব যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4-এ আমাদের কেরিয়ার কেমন হওয়া উচিত, সেখানে চ্যালেঞ্জগুলো কি আসছে, কিংবা আহ, সেখানে মানে প্রতিটা চ্যালেঞ্জ আর সাথে সাথে কিছু অপরচুনিটি তৈরি হয়, সেই অপরচুনিটি গুলো কি আছে, এবং আমাদের কি করা উচিত, এই সম্পর্কে আমরা আলোচনা আলোচনা করব আজকে। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম খান। আমি মণিপুর উচ্চ বিদ্যালয় এবং কলেজের 94 ব্যাচের এসএসসি স্টুডেন্ট। আর এখন আমি আছি স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজের হেড অফ এইচআর হিসাবে। স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ এবং স্কোয়ার এয়ার এর হেড অফ এইচআর হিসাবে কাজ করছি। আর আহ, এর আগে আমি আম, আরো 5টা অর্গানাইজেশনে কাজ করেছি। ইউনিলিভারে কাজ করেছি, তারপর ব্রিটিশ আমেরিকান টোবাকোতে কাজ করেছি, তারপর স্কোয়ার লাফার্জ সুরমা সিমেন্টে কাজ করেছি, দেন অ্যাভারি ডেনিসনে কাজ করেছি, কোটস বাংলাদেশ লিমিটেডে কাজ করেছি, আর এখন স্কোয়ারে আছি। আমার সাথে এই আজকের সার্বিক সহযোগিতা, আজকের এই মানে চমৎকার প্রোগ্রামের সার্বিক সহযোগিতায় আমার সাথে যারা আছেন, তারা সহযোগিতা যারা করছেন, আমি তাদের একটু নাম বলছি। ডক্টর মোহসেনা বিনতে শরীফ, আমাদের মণিপুর উচ্চ বিদ্যালয় এবং কলেজের 98 ব্যাচের স্টুডেন্ট। সাব্বির মাহমুদি, চেয়ারম্যান ইয়েস গ্রুপ, মণিপুর উচ্চ বিদ্যালয় এবং কলেজের 81 ব্যাচের স্টুডেন্ট। জি এম মাকসুদুল আরিফিন, 95 ব্যাচের স্টুডেন্ট। ডক্টর নাইম হাসান, মণিপুর উচ্চ বিদ্যালয় এবং কলেজের 2002 ব্যাচের স্টুডেন্ট। মুশফিকা ফেরদৌস অনামিকা, মণিপুর উচ্চ বিদ্যালয় এবং কলেজের 2005 ব্যাচের স্টুডেন্ট। সবার অক্লান্ত পরিশ্রমে আজকে আমাদের এই প্রোগ্রামটা আসলে আমরা করতে পারছি শেষ পর্যন্ত। আহ, আজকে ভালো। এখন আমি আসলে একটু আহ, আজকে আমাদের যে মধ্যমণি, আমাদের যে দুজন মধ্যমণি আছেন, তাদের সম্পর্কে আমি আসলে একটু বলবো। ওনারা কর্পোরেট জগতে, বাংলাদেশের কর্পোরেট জগতে সত্যিকার অর্থেই আমি বলবো আইকন। দুইজন দেশে বিদেশে আহ, সুপরিচিত। তারা মাল্টি ন্যাশনাল কোম্পানি এবং আমাদের দেশেও বিভিন্ন কোম্পানিতে কাজ করেছেন। আমি প্রথমেই পরিচিত করে দিব আহ, হাবিব ভাইকে। হাবিবুর রহমান, উনি বর্তমানে আছেন, উনি থাইল্যান্ডে থাইল্যান্ডে পোস্টেড উনি। রিজনাল কাস্টমার অপারেশন ক্যাপাবিলিটি লিড এএমইএ অ্যান্ড এশিয়া প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই হেড সিনজেন্টা। এর আগে উনি সিনজেন্টার বাংলাদেশের প্রোডাকশন এবং সাপ্লাই এর ডাইরেক্টর ছিলেন। তার আগে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের সাপ্লাই চেইন ডাইরেক্টর ছিলেন। তার আগে লাফার্জ হোলসিমের হেড অফ লজিস্টিক্স অ্যান্ড প্ল্যানিং ছিলেন। তার আগে এখন যেটা স্বপ্ন, আজকে আমরা যে স্বপ্নর বিশাল সমারোহ দেখছি বাংলাদেশের এশিয়ার স্বপ্ন, এশিয়া লজিস্টিক্স এর, এইটার আসলে গোড়াপত্তন ওনার হাতে 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 হয়, আসিফ ভাই এবং হাবিব ভাইয়ের হাতে। সো যেই স্বপ্নটা ওনারা দেখেছিলেন সেই অনেক আগে, সেই
কবে হাবিব ভাই কবে হবে এটা? অলমোস্ট 16-17 years back. হ্যাঁ, ব্যাগ। সেটা এখন প্রায় 900 আউটলেট, এটা ওনারাই স্বপ্ন দেখেছিলেন, সেই 900 I did আউটলেট। 51, আমি 51টা করে আসছিলাম। আচ্ছা, তো আপনি ছিলেন 51টা করে আসছিলেন, এখন সেটা 900-তে পরিণত হয়েছে। আর মাশাআল্লাহ। তার আগে উনি ছিলেন হচ্ছে ইউনিলিভারের লজিস্টিক্স কোঅর্ডিনেশন ম্যানেজার। উনি বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছেন। তারপরে ঢাকা ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টি থেকে এমবিএ এবং ঢাকা ইউনিভার্সিটির আইবিএ থেকে ইএমবিএ কমপ্লিট করেছেন। এই হচ্ছে ওনার ক্ষুদ্র পরিচয়। এর চেয়ে আরো অনেক পরিচয় আছে, আমরা ধীরে ধীরে হয়তো কথা বলতে বলতে হয়তো জানবো। আর এর সাথে আমি এর পরে পরিচয় করিয়ে দিব, আমাদের সাথে আরেকজন স্বনামধন্য কর্পোরেট আইকন আছেন, আহ, আমাদের হোসনে আরা লোমা আপা। উনিও অত্যন্ত সুপরিচিত এবং দেশে এবং বিদেশে উনি কাজ করেছেন বিভিন্ন অর্গানাইজেশনে। এখন বর্তমানে উনি নেসলে বাংলাদেশের হিউম্যান রিসোর্স ডাইরেক্টর হিসেবে আছেন। এর আগে উনি নোভার্টিস বাংলাদেশের পিপল এবং অর্গানাইজেশনের কান্ট্রি হেড ছিলেন। তার আগে উনি ফিলিপ মরিস ইন্টারন্যাশনালের ইন্ডিয়াতে উনি পিপল এবং কালচারের ডাইরেক্টর হিসেবে ছিলেন 4 বছরের মতো মনে হয়। লোমা আপা, আপনি 4 বছরের মতো বোধহয় ইন্ডিয়াতে ছিলেন, রাইট? এই 5 বছরের থেকে কিছু বেশি, অ্যারাউন্ড সাড়ে 5 বছরের বছরের ছিল। মতো ছিলাম। আচ্ছা। হ্যাঁ। আহ, তো তার আগে উনি ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল উনি বাংলাদেশের হেড অফ এইচআর ছিলেন। এর আগে ইউনিলিভার বাংলাদেশের এইচআর বিজনেস পার্টনার হিসেবে ছিলেন। ওনার ইন্টারেস্টিং ক্যারিয়ার। উনি আসলে শুরু করেছিলেন ব্র্যান্ডে, ইউনিলিভারের ব্র্যান্ডে ছিলেন। তারপরে ওনার মনে হলো যে আসলে মানুষ নিয়ে অনেক কাজ করার আছে। এরপর উনি এইচআর এ নিজেকে শিফট করে নেন এবং এখন উনি দেশ বিদেশের বিভিন্ন কোম্পানির নামি দামি কোম্পানির উনি এইচআর কে লিড করে বেড়াচ্ছেন। উনি ঢাকা ইউনিভার্সিটির আইবিএ থেকে এমবিএ কমপ্লিট করেছেন ওনার ক্যারিয়ার শুরু করার আগে। এছাড়া উনি দিল্লি ইউনিভার্সিটির থেকে বিকম কমপ্লিট করেছেন। এই ছিল ওনাদের সংক্ষিপ্ত পরিচিতি। লোমা আপা, আপনার কাছ থেকে শুরুতে কিছু শুনতে চাই। আচ্ছা, ভেরি ফার্স্ট অফ অল হচ্ছে আম, আম, সবাইকে স্বাগতম অ্যান্ড ওয়েলকাম টু দিস প্রোগ্রাম। অ্যান্ড দেন আই এম ভেরি হ্যাপি টু সি দ্যাট আমি এত ব্যস্ততার মধ্যেও আজকে যে এই আয়োজনটা করা হয়েছে, বিকজ এই আয়োজনটার মাধ্যমে আমরা আহ, নিজেরা তো পরিচিত হতে পারছি, অ্যান্ড তারপরে হচ্ছে কিছু খুব পার্টিনেন্ট কিছু বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলবো, যেটা আমি আমাদের একটু প্রিপেয়ার করার জন্য কিছু প্রেপ কোয়েশ্চেন আমাদেরকে পাঠিয়েছে, সেটা আমি দেখছিলাম। দেখে আমার মনে হচ্ছিল যে খুবই সময় উপযোগী কিছু জিনিস নিয়ে আমরা কথা বলবো। আই এম শিওর দ্যাট আমার এক্সপেরিয়েন্স, হাবিব ভাইয়ের এক্সপেরিয়েন্স, আমিনের এক্সপেরিয়েন্স, আর যারা এখানে কাজ করছে অলরেডি ইন জব, বিভিন্ন ডাইভার্স যে এক্সপেরিয়েন্স গুলি আছে, সেই এক্সপেরিয়েন্স গুলি যখন আমরা শেয়ার করব তখন উইল বি এবল টু learn from each other, and then also that, like, how the work is going to be in the future, and then how best we can actually prepare ourselves to be always relevant in the workforce. That we'll be talking about. That is very important because that everything is changing very sharply, and the নতুন নতুন জিনিস এত আসছে, and in নতুন জিনিসের মধ্যে how we can always stay curious, how we can continue to build our relevant skills for the work. And then it's like, যখন আমাদের বয়স 60-70 হয়ে যাবে তখন আমরা ওয়ার্ক প্লেসে রেলেভেন্ট থাকি। That is very important, and those are the things that we'll be talking here. And then I'm very happy to be a part of this program, and thank you, Amin, for calling me to this program. I'm looking forward to this. থ্যাংক ইউ আপা, আপনাকে পেয়ে আমরা অত্যন্ত খুশি। হাবিব ভাই, আপনি যদি কিছু বলেন। অসংখ্য ধন্যবাদ আমিন ভাই আমাদেরকে সম্পৃক্ত করার জন্য। মণিপুরি স্কুল হচ্ছে একটা স্বনামধন্য স্কুল ইন ঢাকা সিটি। So I came Dhaka City 1994 after having my school in Rangpur. বাট ঢাকায় আসার পর কিছুদিন পরে কিছু স্কুলের নাম শুনেছি, তার মধ্যে মণিপুরি স্কুল ইজ ওয়ান অফ দ্যাম। সো এটা ফরচুনেট এনাফ আমি ফিল করছি আপনাদের সাথে কানেক্টেড হতে পেরে। সো আমরা আসলে আজকের এই ডিসকাশনটা একটু গল্পের মতো করে করব, যাতে করে আমরা একটু ইন্টারাক্টিভ হতে পারি। বাট আই ক্যান নট সি দ্য ফেসেস, বাট পারহাপস
সাম পিপল ক্যান টার্ন অন দ্য ক্যামেরা। মানে জুমের সুবিধা হচ্ছে আমি থাইল্যান্ড থেকে জয়েন করতে পারছি, বাট অসুবিধাটা হচ্ছে we can connect less because we cannot see the face, people comfort to put off the camera, but still আমরা মানে সময়টা চেষ্টা করব যে কিভাবে আমরা ইন্টারেক্টিভ করতে পারি। আর আজকে আমিন ভাই এইচআর, ইন্টারন্যাশনাল এইচআর ডে, সো পারহাপস আমার ওইভাবে মনে নাই বা আমাদের সেভাবে সেলিব্রেট হয় নাই, বাট ইউ টুক দিস অপরচুনিটি। অ্যান্ড যারা কোঅর্ডিনেটর আছে আপনার নাম বললেন এবং অল দ্য অডিয়েন্স, থ্যাংক ইউ ভেরি মাচ ফর মেকিং ইউর টাইম টু নাইট। আই মিন ইট ইস বিট লেট, আই মিন দ্য নাইট আফটার হ্যাভিং দ্য অফিস। এখানে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। সো লুকিং ফরওয়ার্ড টু কন্ট্রিবিউট for next couple of hours, or I don't know how much time it will take, I don't know. ইনশাল্লাহ। ধন্যবাদ হাবিব ভাই এবং লোমা আপাকে। আমরা সত্যি সত্যি আমরা স্কুলের পক্ষ থেকে, স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে সত্যি সত্যি কৃতজ্ঞ আপনাদেরকে পেয়ে এবং এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার সুযোগ পেয়ে। হাবিব ভাই, প্রথমেই আপনার কাছে আমি একটু যাবো। আমরা আজকে পুরো প্রোগ্রামটা যেভাবে সাজিয়েছি সেটা হচ্ছে আমরা কিছুক্ষণ কথা বলবো, আপনার কাছ থেকে শুনবো, তারপরে শেষের দিকে হয়তো বা আমরা কিছু প্রশ্ন উত্তর সেশন হয়তো রাখবো, তখন আরো বেশি ইন্টারেক্ট করতে পারবো। তো ওভাবেই করছি এবং সবাইকে অনুরোধ করবো সেভাবেই নিজেকে প্রিপেয়ার করার জন্য এবং প্রয়োজনীয় মানে নোট নিয়ে রাখতে, যে যদি কোনো প্রশ্ন থাকে যেন আমরা শেষের দিকে পড়তে পারি। সো প্রথমেই হাবিব ভাইকে আমি একটু প্রশ্ন করতে চাই। হাবিব ভাই, আপনি একজন ইঞ্জিনিয়ার, টেকনোলজির রেগুলেশন এগুলো নিয়ে আপনার যথেষ্ট ধারণা আছে। তো সেক্ষেত্রে আমি যেটা জানতে চাইবো যে এই যে ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন 4, এই যে আমরা শুনছি, এটা আসলে কি এক্স্যাক্টলি এবং এটা কোন দিকে যাচ্ছে, এবং আসলে আমাদের এই পুরো বিষয়টা যদি আমাদেরকে একটু বলতেন যে ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন 4 বলতে আমরা কি বুঝতে পারছি, কি কি জিনিস আসতে যাচ্ছে। ওকে আমিন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। যখন আপনি আসলে টপিকসটা নিয়ে আমাদেরকে জানাচ্ছিলেন, তখন আমি চিন্তা করতেছিলাম যে যখন আমি ফেসবুক ওপেন করি, আমার ফেসবুক এখনো বাংলাদেশের ফেসবুক, মানে আই গেট অল দ্য অডিয়েন্স ফ্রম বাংলাদেশ, দেন মোস্ট অফ দ্য কেসেস আমরা দেখতে পারি যে সব ট্রেনিং এআই মেশিন লার্নিং, সো এটা নিয়ে কথা বলতেছে। বাট ইন্ডাস্ট্রি 4, আসলে এআই ইজ এ বাজ ওয়ার্ড নাও, বাট আমরা যদি এক্সিকিউশন ফেজ দেখি, তাহলে আমাদের দেশ ভার্সেস ওয়েস্টার্ন টেকনোলজি ডিফারেন্সের টাইম দেখি, তাহলে অলমোস্ট 7 থেকে 8 বছর লেগে যায়। হোয়াট স্টার্ট ইন ওয়েস্টার্ন অ্যান্ড গেটিং ম্যাচুরিটি দেয়ার, উই গেট দ্যাট টেকনোলজি ইন আওয়ার কান্ট্রি লাইক 6-7 years লেটার। সো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ ইন্ডাস্ট্রি 4 ইভেন আমাদের দেশে এখনো ফুললি ম্যাচিউরড হয়নি। সো আমি একটু কথা বলবো যে ইন্ডাস্ট্রি 4 যখন আসছে তখন আমরা এটা নিয়ে অনেকেই কথা বলছি, কারণ আমরা তখন ফেসবুক পাইছি, তখন আমাদের হাতে টেকনোলজি, সো এটা আমরা দেখতে পারছি। কিন্তু ইন্ডাস্ট্রি 1 যখন ছিল, 2 যখন ছিল, ইন্ডাস্ট্রি 3 যখন ছিল, তখন হয়তো আমরা এটাকে ইন্ডাস্ট্রি 3, ইন্ডাস্ট্রি 2 ওভাবে দেখতে পারিনি। সো ইন্ডাস্ট্রি 1টা কি? ইন্ডাস্ট্রি 1 স্টার্টেড যখন স্টিম পাওয়ার তৈরি হয়েছে, লাইক আই মিন পিপল স্টার্টেড মুভিং ফ্রম ওয়ান কর্নার অফ দ্য ওয়ার্ল্ড টু অ্যানাদার কর্নার উইথ স্টিম ইঞ্জিন। হ্যাঁ, যে আপনার স্টিম ইঞ্জিন হয়তো আপনারা সার্চ দিলে দেখতে পারবেন, তখন রেল লাইনের আবিষ্কার আর কি, সেখান থেকে ইন্ডাস্ট্রি 1 শুরু। মানে আপনি পানি গরম করতেছেন, দেন ইট স্টিম হচ্ছে, দেন ইটস কনভার্টেড ইনটু এনার্জি, পুশিং সাম থিংস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। দ্যাট স্টার্টেড ইন্ডাস্ট্রি 1। দেন মাইকেল ফ্যারাডে যখন আপনার ইলেকট্রিসিটি আবিষ্কার করে, দেন দ্য বিগ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হ্যাপেন্ড। তখন স্পিডে চেঞ্জ আসে, লাইক আপনি যখন স্টিম পাওয়ার হয়, তখন যখন এটাকে মুভমেন্ট দিয়েছে জিনিসপত্রকে, দ্যাট মুভমেন্ট ওয়াজ ভেরি স্লো, পিপল ওয়াজ নট স্যাটিসফাইড, পিপল ওয়াজ লুকিং ফর সামথিং, যে আমরা 1 ঘন্টায় অনেক দূর যেতে চাই। হ্যাঁ, আগে ব্রিটিশরা এসে আগে আমাদের যখন শাসন করতো, তখন ব্রিটিশরা এসে এখানে পৌঁছতে লাগতো 6 মাস। সো রিভিউ হইতো 6 মাস পর পর, 1 বছর পর পর। এখন আমেরিকানরা আসে আসলে একদিনে, তো রিভিউ হয় প্রতি ঘন্টায় আর কি, ঠিক আছে। সো দেন ইলেকট্রিসিটি কামস, দেন ম্যাস প্রোডাকশন স্টার্টেড, লাইক তখন মানুষ অনেক কিছু আবিষ্কার করা শুরু করলো। তার ইন্ডাস্ট্রি 3 ওয়াজ দ্য কাইন্ড অফ কম্পিউটার ইনভেনশন, যে ইলেকট্রিসিটি হওয়ার পর যখন কম্পিউটার চালু হয়, মানুষ কোডিং করা শেখে, মানুষের অনেক জিনিস মানুষ আর হাতে না লিখে। লেট গিভ মি অ্যানাদার এক্সাম্পল ইজ, আমি একটু এক্সাম্পল দেওয়া পছন্দ করি, সো লেট গিভ মি এক্সাম্পল টু মেক ইট ইজি। যা চিন্তা করেন যে আজ থেকে 1000 বছর বা 500 বছর আগে বা 100 বছর আগে, যখন মানুষ গল্পের বই লিখতো,
ইভেন আমাদের কোরআন যখন লেখা হয়েছে তখন মানুষ কি করতো, হাতে লিখতো। তো জার্মানে যারা লেখক ছিল তারা ওই বই লিখতো, আর যারা নোবেল প্রাইজ পাইতো লিটারেচারে, তো তাদের বই লিখতে হতো। তাহলে মনে করেন তারা যদি সারা পৃথিবীতে 1000 পিস বই লিখে বিতরণ করতে চাইতো, তাহলে 1000টা বই লিখতে হতো। প্রতিটা বইয়ের পেজ যদি 100 পেজ হইতো, তাহলে 1000টা বই লিখতে কতগুলো মানুষ লাগতো, কত সময় লাগতো। When computer comes in, that has broken. অ্যান্ড যখন আবার প্রিন্টিং মেশিন হয়েছে, সে প্রিন্টিং মেশিন প্রিন্ট করতে পারে। সো যারা হাতে লিখতো, তাহলে প্রিন্টিং মেশিনে যখন হয়েছে, যখন হাতে লিখতো সেসব লোকের জব টপ চলে গেছে, রাইট? এটা মনে হয়েছে, কিন্তু আসলে I'll discuss that later on, but just I'm giving you example how computer has taken the job. Now the industry 4 comes in. So you got machine with the electricity, then we got computer who can like convert our language into machine, people language. Then industry 4 has given the machine can talk and machine can communicate. লাইক আগে কি হতো, যখন আমরা আমিন ভাই লাক্স বানাইতাম প্রোডাকশন ফ্লোরে, আপনি মাঝে মাঝে আসতেন, তো লাক্সের লাইনে আমাদের লোমা আপা ব্র্যান্ড ম্যানেজার ছিল, লাক্সে ছিল কিনা আমি জানি না, বাট ক্লোজ আপ বা যেটারই ছিলেন, আপনারা পিপি ফ্লোরে যখন যাইতেন তখন দেখতেন যে একজন লক শিটে এন্ট্রি করতো যে প্রতি মিনিটে কত বিপিএম এ কতটা কার্টুন হয়েছে, রাইট? জি। দেন সেটা আবার লেখা হইতো, আবার আমরা একটা রিপোর্ট করতাম, উপরে আসতাম, এক্সেলে লিখতাম, ইমেল করতাম এটা। সো দ্য ইন্ডাস্ট্রি 4 ইজ যে মেশিন দিস ডাটা উইল সেন্ড টু ইয়োর কম্পিউটার। So industry 4 কি করতেছে, people they can talk about the people language and they can connect the data to your computer. So it becomes smart. Like you don't need to walk to the floor to understand what is happening inside the machine. Then this data is available now not with your only computer. Then people create cloud. Cloud is what? It is a data center. I mean, but people thought that it is something in Ether. It's not. It is something is in Bangalore or something. It is there through connected with optical fiber. So আপনি যা বলতেছেন, then it goes to cloud. So আপনার হাতে ল্যাপটপ থাকুক আর না থাকুক, কম্পিউটার থাকুক, anywhere in the world with the internet, we call it IoT. IoT is a part of this industry 4, Internet of Things. Then you can connect this data. So if we see there's a massive change in our workplace when the machine is taking care of data and helping you for this for making the decisions. So these are happening, and in between the AI has come. But today perhaps we will not talk about the AI, but we'll only talk about how this technology is changing. And যখন এই মেশিনগুলো জার্মানির কোন একটা ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচার হচ্ছে, চায়নার কোন একটা ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচার হচ্ছে, they are built in all those intelligence into the machine so that কাউকে আর ম্যানুয়ালি আপনার প্রোডাক্টিভিটি ক্যালকুলেট করতে হবে না, কোয়ালিটি ডিফেক্ট ক্যালকুলেট করতে হবে না, আপনার হিস্ট্রিক্যাল ব্রেকডাউন ক্যালকুলেট করতে হবে না। আমরা ধরে নেই যখন আমরা মেশিন ডিজাইন করতাম যে একটা ইনস্ট্রুমেন্ট এতবার সাইকেল যাওয়ার পর ওয়্যার অ্যান্ড টিয়ার হবে। সো সেটা তো আসলে ক্যালকুলেট করা সম্ভব ছিল না। আমরা ম্যান আওয়ার ঘটনা দেখতাম যে মেশিন যদি 18 ঘন্টা চলে অথবা 18 ঘন্টা 1 মাস ধরে চলে, তাহলে কি লাগবে, মেইনটেনেন্স লাগবে। কিন্তু এখন আপনি মেশিনকে পড়াতে পারবেন, মেশিন ক্যান সেন্স and can tell you, yes, now I need maintenance. So machine will give you the data to your computer. So in short, that is the things are happening around. I mean, and changing the ways of working. ওকে আমি বোঝাতে ওকে পারছি কিনা জানি না, but I tried. একই সাথে আমি যদি আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে হলো কি, আপনি যদিও এআই এর পার্টটুকু মানে মানে আপনি বলছেন যে আলোচনা আজকে করছেন না, বাট আমি একটু ওই জায়গাটাতেও আলোকপাত করতে আলোকপাত করতে চাই যে আহ, আহ, এই এআই বা এই রোবোটিক্স, এই জিনিসগুলো আসলে মানে কেমন আসতে যাচ্ছে, কেমন চ্যালেঞ্জ তৈরি করতে যাচ্ছে? Okay. So I think this answer is mostly available everywhere in Facebook and YouTube. But আমি আমার মতো করে অ্যান্সার দেই, আমি কারণ এটা নিয়ে আমরা অনেক কাজ করছি এখন আমাদের আসলে এভরিডে ওয়ার্ক দেয়ার ইজ এ পার্ট অফ এআই। সো এখন একটা দেয়ার ইজ এ ফিয়ার যে এআই আসলে মানুষের জব চলে যাবে, মানে আই মিন there will be reduction of the people. That's the fear is around, but the point is এটা partially true যে আসলেই লোকজন রিলেভেন্ট হয়ে যাবে যদি তারা নিজেদেরকে রিলেভেন্ট না করে।
On the other hand, there is opportunity as well for the people who can master on the AI. So যেটা হচ্ছে আমি একটা এক্সাম্পল দেই, তাহলে আবার ভালো ভালো হবে সবার জন্য। লাইক আমি জানি না এখানে যারা পার্টিসিপেন্ট আছেন তারা তারা সেলসে কাজ করেন, কারা সেলসে। তো সেলসের একটা বড় কাজ হচ্ছে, সেলসের যারা টেরিটরি ম্যানেজার থাকেন তারা দোকানদারের কাছে যান, গিয়ে অর্ডার নেন, অ্যান্ড সেই অর্ডারটা ডিস্ট্রিবিউটর হাউসে আসার পর সেটা আপনি পাস করে দেন আপনার সাপ্লাই চেইন ডিস্ট্রিবিউশন সেন্টারে। দেন সাপ্লাই চেইনের একজন লোক এটাকে প্রসেস করার পর এটাকে সেলস ইনভয়েস করে, সেলস ইনভয়েসটা জেনারেট হয় এবং গুডসটা পাঠিয়ে দেয়। তো এটার জন্য মনে করেন 10 জন লোক কাজ করে অর্ডারটা নেওয়ার জন্য অথবা বলে। তো অর্ডার নেওয়ার প্যাটার্ন যদি আপনি দেখেন, ইট স্টার্টেড ফ্রম ফোন কল। আমাদের তাসলিম ভাই ছিল ডিস্ট্রিবিউশন সেন্টারে, আই ক্যান রিকল দোজ ডেজ। তো উনি ফোন কলে সবার কাছে অর্ডার নিত, এক্সেলে লিখতো অথবা একটা ইমেল করে দিত এক্সেলে। তারপর এক্সেল এটা নিয়ে কপি পেস্ট করে আমরা দিয়ে তারপর এটা চেক করতাম কি লাগবে, ওই ডিস্ট্রিবিউটর এটা লাগবে। সো হোয়াট AI is doing, AI is enabling you in anywhere in the world, আপনি যে ল্যাঙ্গুয়েজে কথা বলেন না কেন, this model can work in Nigeria, can work in Kenya. So you need to just speak up what you need. Even in some cases, if I apply machine learning, you need not to talk even first year, just আপনি বলবেন আমার এই লাগবে, thus AI will convert your every order to your system and can generate up to your peak note and sales invoice. নাইস। তাহলে দেখেন এই যে আপনার মানে প্রথম এআই এর কয়েকটা মডেল আছে। একটা মডেল জাস্ট বললাম যে আমি চ্যালেঞ্জ, আমি যেহেতু 8টা কান্ট্রি এখানে দেখি, সো আমি যখন এই মডেল নিয়ে কাজ করতেছি, দ্য ল্যাঙ্গুয়েজ ডাজ নট ম্যাটার এট অল। ইউ সি দ্যাট ইজ দ্য অপরচুনিটি ফর আস, যে আপনি ইংলিশ পারেন না বাংলা পারেন, ইট ডাজ নট ম্যাটার। আই এম টেলিং ইউ আফটার 7 years ইউ উইল সি ল্যাঙ্গুয়েজ ডাজ নট ম্যাটার এট অল। ইউ আর স্পিকিং হোয়াট এভার দ্য ল্যাঙ্গুয়েজ, ইট উইল ট্রান্সলেট ইন্টু অডিয়েন্স, ইন্টু মানে উইথ হিজ ল্যাঙ্গুয়েজ, মানে রিসিভিং ল্যাঙ্গুয়েজ সে রিসিভ করবে। সো দ্য ফ্যাক্ট ইজ যে আপনার এটা মানে কতটা ফাস্টার হয়ে যাচ্ছে, এবং একুরেসি লেভেল আমরা প্রবাবিলিটিতে বলি 95% একুরেসি লেভেল। আই টেস্টেড দ্যাট। ইফ ইউ ডোন্ট বিলিভ, right way you can open the chat GPT, you can talk, everything would be there. You want to pass, it will go. If you ask him to prepare the email, it will prepare the email and email will go. সো আমরা জাস্ট S/4HANA ইমপ্লিমেন্ট করলাম, সো সেইখানে এগুলোকে আবার বিল্ট ইন করে দেওয়া হয়েছে। বাট এটা যেন আমি বললাম যে কম, বাট জাস্ট চিন্তা করেন যে আপনি এআই জানেন, আপনার ইন্ডাস্ট্রি 4 আছে, এক্সপোজার আছে, আপনি এআই জানেন, তাহলে ইউ উইল বি রিলেভেন্ট টু দ্য ওয়ার্ল্ড, নট টু বাংলাদেশ অনলি। দ্যাটস দ্য অপরচুনিটি। গ্রেট, থ্যাংক ইউ হাবিব ভাই। আহ, এই চ্যালেঞ্জটাকে চিন্তা করেই আমি মাঝখানে আসলে ভয় পেয়ে হোক, নিজের আগ্রহী হোক, আমি মাঝখানে পাইথন শেখা শুরু করেছিলাম গত 6 মাস আগে। So, কিছুটা শেখা শেখা মানে শিখতে পেরেছি, অল্প কিছু শিখতে পেরেছি, বাট চেষ্টা করেছি। তারপরে আবার নতুন দিকে রওনা হয়েছি। এনিওয়ে, থ্যাংক ইউ হাবিব ভাই। আমি এবার একটু লোমা আপার কাছে যাব। আপা, হাবিব ভাই তো একটু আগে আমাদেরকে জানালেন যে ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন 4 কি জিনিস, এআই কিভাবে আসতেছে। আহ, এইটা আসলে আমাদের এমপ্লয়মেন্ট ল্যান্ডস্কেপে এটা কিভাবে আসলে ইম্প্যাক্ট করবে বা করছে অলরেডি? আপনি বিভিন্ন জায়গায় কাজ করেছেন, দেখছেন, আপনি এই মুহূর্তে মাল্টিন্যাশনাল একটা কোম্পানিতে কাজ করছেন, সেখানেও নিশ্চয়ই বিভিন্ন ধরনের আপনারা কাজ করছেন এই এআই নিয়ে কিংবা অটোমেশন নিয়ে। তো এটার উপরে টোটাল ওয়ার্ল্ড ওয়াইড, আমি শুধু বাংলাদেশ বলবো না, ওয়ার্ল্ড ওয়াইড এমপ্লয়মেন্টের ইম্প্যাক্ট আপনি কি দেখছেন বা সামনে কি আসতে যাচ্ছে বলে আপনার মনে হয়? হ্যালো মা, আপা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ,
হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা। সো এমপ্লয়মেন্টের যে কি ইম্প্যাক্ট আছে আমি বলার আগে কিন্তু হাবিব ভাই কিন্তু অলরেডি এটা কিন্তু বলেছে যে হাউ ইট ইজ অ্যাকচুয়ালি চেঞ্জিং দ্য ল্যান্ডস্কেপ, রাইট? আজকে যখন আম, আমরা যদি বলি যে আমার যখন যে কোনো একজন টেরিটরি সেলস অফিসার কিংবা হয়তো আমার যে কোনো একটা সেলসের লোক কিংবা আমাদের যারা যখন আমরা ফার্মাসিউটিক্যালে কাজ করতাম, যে আমার ডাক্তারকে যখন এনগেজ করতে হতো কিংবা রিটেলারকে যখন এনগেজ করতে হতো, আগে কিন্তু আমাকে একটা খাতা কলম নিয়ে চাই এসকিউ কোনটা আছে, এটা আছে কি এটা নাই, এটা আছে কি এটা নাই। এখন যেটা হচ্ছে যে আমার যখন একজন একজন সেলসের লোক কিংবা আমার যখন একজন যারা মেডিকেল অফিসার যারা যখন ডাক্তারকে কানেক্ট করছে, সো ওদের কাছে একটা ডিভাইস আছে। ওই ডিভাইসের মধ্যে আগে থেকে যে কাজগুলি, যে ধরনের কনভারসেশন হয়েছিল, যেখানে এনগেজমেন্ট গুলি হয়েছিল, ওগুলি দোজ আর রেকর্ডেড, লাইক নট যেগুলি স্পেসিফিক জিনিসপত্রগুলি ইনপুটগুলি কিন্তু দেওয়া আছে ওটার উপর বেস করে, and then what are the kind of engagement or what are the kind of need that person might have, সেটা কিন্তু আমরা কিন্তু আগে থেকে বুঝে ফেলতেছি। যে আমার টেরিটরি অফিসার কিংবা আমার এই আমরা মেডিকেল অফিসার আগে থেকে বুঝে ফেলতেছে, বুঝে ফেলার পরে দেন অ্যাকচুয়ালি হি ইজ or she is engaging with him. So see what is happening. আমার যে টাইমের যে একটা এফিসিয়েন্সি সিগনিফিকেন্টলি আমার এফিসিয়েন্সি সিগনিফিকেন্টলি বাড়লো। আমার যে তার কাছ থেকে যে আউটপুট যেটা পাওয়ার কথা, সে আউটপুটের অ্যাকুরেসি আমরা অনেক বেশি পাই, যার ফলে আমাদের ওভারঅল কিন্তু একটা এফিসিয়েন্সি একটা এনহ্যান্সমেন্ট হলো, যেটা অর্গানাইজেশনের জন্য বেনিফিট। আরেকটা জিনিস যেটা হয়, যেই কাজটা একসময় মনে করুন 10টা লোক করতো, সেই কাজটা কিন্তু একটা লোক এখন করতে পারছে। এই একটা লোক কেন করতে পারছে? কারণ এই একটা লোকের যে স্কিল যে আছে, সেই স্কিল দিয়ে সে ওভারঅল একটা এনহ্যান্সমেন্ট আনতে পারছে। তার মানে চেঞ্জটা কি হলো? 10টা লোকের জায়গায় কাজটা কিন্তু একটা লোক করলো, কিন্তু এই একটা লোক কেন কাজটা করতে পারলো? কারণ এই একটা লোকের যে পার্টিকুলার যে স্কিল নিডেড টু অপারেট দ্য ডিভাইস টু কানেক্ট উইথ দ্য রাইট কোয়েশ্চেন অল রাইট এনগেজমেন্ট, যেটা তাকে হচ্ছে ব্যাক এন্ডে এআই এনেবল করে দিচ্ছে কিংবা কোনো আমার টেকনোলজি এনেবল করে দিচ্ছে, সেটা ওভারঅল কিন্তু একটা বিশাল একটা শিফট আমরা দেখতে পাচ্ছি, তাই না? সো এই শিফটটা যেটা থাকবে, যেখানে আমরা এমপ্লয়মেন্টের ক্ষেত্রে যেটা দেখছি যে আগে যেটা ছিল আমাদের, যেটা যে কোনো একটা জেনারেল বিষয় যখন আমরা পড়াশোনা করতাম, পড়াশোনা করে কিন্তু আমরা কাজের ক্ষেত্রে চলে যেতে পারতাম। এখন যখন আমরা কাজের ক্ষেত্রে যাই, তখন আমরা কিন্তু ফোকাস করি যে স্পেসিফিক স্কিল কেমন আছে, আমার এআই স্কিল কেমন আছে। সো ওই চেঞ্জেস গুলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ক প্লেসে হচ্ছে। আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হলো যেটা হচ্ছে যে বিশাল একটা জিনিস যেটা আমরা সবসময় এক্সপেক্ট করি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, যে আমার নিজের যে কোনো একটা ইন্ডিভিজুয়ালের লার্নিং এজিলিটি কেমন আছে। আমরা এখন যখন যে কাউকে যখন আমরা হায়ার করতে চাই, কিংবা বিট এটা যদি আমরা আর্লি ক্যারিয়ারে হোক কিংবা মিড লেভেলের কিংবা সিনিয়র লেভেলেও হোক, আমরা সবসময় এখন ফোকাস করি দ্যাট এই মানুষটার হচ্ছে কিছু লার্নিং এজিলিটিটা কেমন আছে। কারণ দ্য ওয়ে থিংস আর শিফটিং অ্যান্ড চেঞ্জিং অ্যান্ড অল দিস থিং, আমাদের ফোকাস সবসময় থাকে যে একটা নতুন জিনিস যখন আসবে, সেই নতুন জিনিসের মধ্যে আমার এই পার্টিকুলার রিসোর্সটা কত তাড়াতাড়ি নতুন জিনিস, নতুন টেকনোলজি, নতুন স্কিল এগুলি অ্যাডাপ্ট করতে পারবে, কত তাড়াতাড়ি পুরনো জিনিস ভুলে যেয়ে নতুন জিনিসের মধ্যে নিজেকে মানিয়ে নিতে পারবে, অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, অ্যানালিটিক্যাল থিঙ্কিং, লার্নিং এবিলিটি, ডিসিশন মেকিং, এগুলি কত তাড়াতাড়ি করতে পারবে। এটা একটু বড় একটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। আমাদের কাজগুলি কিন্তু একদম এরকম না যে এআই আসলো কিংবা টেকনোলজি আসলো এই জন্য হয়তো আমাদের মানুষের কাজ সব শেষ হয়ে যাচ্ছে। মানুষের কাজ কিন্তু শেষ হচ্ছে না, নতুন 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 কাজ হচ্ছে, ডিফারেন্ট ওয়েতে কাজ হচ্ছে। এই ডিফারেন্ট ওয়েতে কাজ হওয়ার জন্য যেটা আমাদের খুব বড় দরকার হয়, সেটা হচ্ছে আমাদের ওই কন্টিনিউয়াসলি যে কি ধরনের চেঞ্জেস হচ্ছে, ওই চেঞ্জটা যাতে আমরা অ্যাডাপ্ট করতে পারি। এই জন্য আমাদের খুব মাথার মধ্যে খুব এজিলিটি থাকতে হবে। আর কন্টিনিউয়াস লার্নিং আমরা সবসময় বলি যে আমার নলেজ আছে, ইয়েস নলেজ ইজ ইম্পর্টেন্ট, কিন্তু নলেজের থেকে বড় কথা হচ্ছে সেই আমার পুরনো নলেজ যেটা আছে সেটা দিয়ে কিন্তু আমার আর হচ্ছে না। আমার কন্টিনিউয়াসলি নতুন নতুন জিনিসপত্র কি আছে, সেই নতুন নতুনগুলি জিনিসপত্র আমাদের শিখতে হচ্ছে, রাইট? সো এই ধরনের শিফটগুলি কিন্তু আমরা ওয়ার্ক প্লেসে দেখতে পাচ্ছি। আরেকটা
আরেকটা জিনিস দেখতে পাচ্ছি and all, doing more with less. Organizations are really they are ruthless, right? Organization will always look into that, আমি কম রিসোর্সেস দিয়ে আমি ম্যাক্সিমাম আউটপুটটা কেমন করে পেতে পারি। আর যখনই আমরা কম রিসোর্সেস দিয়ে ম্যাক্সিমাম আউটপুটের কথা চিন্তা করব, তখন আমি চিন্তা করব যেটা হচ্ছে যে আমার সবচেয়ে ভার্সেটাইল রিসোর্সটা কি, আমি এই একজন মানুষকে দিয়ে আমার এই স্কিল থাকবে, এই স্কিল থাকবে, এই স্কিল থাকবে, আই ক্যান গেট মোর আউটপুট অফ দ্যাট পার্সন, রাইট? ওইটা একটা বড় জিনিস আমি অর্গানাইজেশনের সে দেখতে পাচ্ছি। স্পেশালি আমরা এমএনসির সাথে যখন আমরা কথা বলি দেখি every other organization is transforming, doing something new and then doing restructuring and trying to be relevant, trying to be much more competitive. So that is also happening. ওকে, থ্যাংক ইউ আপা। আহ, একটু তো ভয় পাচ্ছি মনে হচ্ছে। আপা কি আর একটু কিছু বলবেন? আপা, হ্যাঁ, এখন শুনতে পাচ্ছিলাম না হঠাৎ করে। আচ্ছা। হ্যাঁ। সো ভয় পাবো কিনা বুঝতে পারছি না আর কি। কারণ একটা বড় জিনিস আপনি যেটা বললেন আপা, আপনি কয়েকটা বড় জিনিস বললেন। একটা হচ্ছে হলো গিয়ে যে আগে যে সাবজেক্ট স্পেসিফিক যে নলেজটা ছিল সেটার একটা বড় ধরনের শিফট হচ্ছে। সাবজেক্ট স্পেসিফিক যে নলেজ সেটা আসলে আস্তে আস্তে কিছুটা চলে যাচ্ছে এবং সফট স্কিলের দিকে আস্তে আস্তে আপনারা যেটা বললেন যে সফট স্কিলের দিকে অনেক বেশি নজর দিচ্ছে, যে নিউ লার্নিং, নিউ সিস্টেম, নিউ সিচুয়েশন, এইটার সাথে যত বেশি অ্যাডাপ্টেবল হবে লোকজন, তত বেশি আসলে ভালো করতে পারবে। আরেকটা হচ্ছে হলো গিয়ে যে আপনি বললেন যে প্রডিউসিং মোর উইথ লেস। হ্যাঁ, সো সেখানে একজন যে ব্যক্তির অনেক বেশি মানে হরাইজন্টালি চিন্তা করতে পারবে, হরাইজন্টালি যার বেশি যত বেশি গ্রোথ হবে, মিনস হচ্ছে হলো গিয়ে একটা লোক যত বেশি মাল্টিপল রোলে কাজ করতে পারবে, হ্যাঁ, তার ভবিষ্যতে তার সুবিধাটা বাড়বে। আপনি যেটা বললেন। এখন আমি আবার একটু হাবিব ভাইয়ের কাছে ফেরত যাবো। হাবিব ভাই, আপনাদের অর্গানাইজেশনে স্পেশালি যদি আপনি কয়েকটা অর্গানাইজেশনে যেগুলো কাজ করেছেন, কারেন্টলি সিনিয়ররাই কাজ করছেন, এর আগে আরো কয়েকটা অর্গানাইজেশনে কাজ করেছেন, এইখানে মানে স্পেসিফিক কি পরিবর্তন আপনি আসলে এমএনসি গুলোতে দেখতে পাচ্ছেন? এক্স্যাক্টলি দুই একটা যদি আমাদেরকে একটু, আপনাদের অর্গানাইজেশন যদি কনফিডেন্সিয়াল না হয় আর কি, আপনাদের অর্গানাইজেশনে কি পরিবর্তনটা দেখতে পাচ্ছেন অটোমেশন পয়েন্ট অফ ভিউ থেকে, এআই পয়েন্ট অফ ভিউ থেকে, বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পয়েন্ট অফ ভিউ থেকে কি করছেন আপনারা এই মুহূর্তে? Okay. So let me start with this industry for itself because that is our top line today. So in under the umbrella of the industry 4, we call it smart manufacturing. So ওইখানে যেটা হচ্ছে, first of all, the program we are taking, the replacing the machine with the smart machine. So ওইখানে আমরা যদি লাইন বলি, একটা প্রোডাকশন লাইন থাকে, সো ওই প্রোডাকশন লাইনে অটোমেশন ইন্টিগ্রেটেড উই আর ডুইং উইথ। আগে আমরা অটোমেশন করতে মেশিনে স্পিড করে একটা লাইনের সাথে একটা সিঙ্ক করে, লাইক কার্টুন আসতো, রোবট, there is a robot arm, they put the cartoon into the pallet, so that kind of a automation. But now we are putting the smart machine where there will be chipset and the machine can capture the data and machine itself will prompt you for a decision making. So then intelligent will passes through. So if you see the manufacturing landscape in all the MNCs, even in the local companies, even your owner, even in a Square, if you see if their machine is depreciated, need to replace, and the new capex will be raised with the smart machine, no doubt, because that is now accessible. And আপনি কি করতে পারবেন, আপনি অনেক কম কস্টে পাবেন। China has done a lot of replica out of that with a low cost. So that is happening. So whether coming back to the question which you have asked, Lomapa, like whether this create the anarchy or not. I mean, this will create the unstable situation for the Bangladeshi talent or not. Huh? So that's one question comes in mind. I don't know how many participants from the manufacturing background over here, but
Yes, one side is tension is good, good, but when you drive the career like যে আপনি সাস্টেন করতে চান, you want to progress, so সেই ক্ষেত্রে টেনশন থাকা ভালো, কারণ স্মার্ট ম্যানুফ্যাকচারিং ইজ কামিং, whether you are making yourself লার্নিং এজিলিটি আপনার আছে কিনা, আপনি ওটা অ্যাডাপ্ট করতে পারবেন কিনা। সো যেটা হবে সেটা হচ্ছে আপনি আগে যে ডিসিশন নিতেন হয়তো 10 ঘন্টায়, সেই ডিসিশন আপনি 1 ঘন্টা নিতে পারবেন। নাও whether you can take that decision, you can really utilize that machine, smart machine perfectly or not, whether you are learning very faster and can get adapted to that new system, that's the point. Okay. Second is, আমি যদি সাপ্লাই চেইন নিয়ে কথা বলি, দেন কিছুদিন আগে বাংলাদেশ সাপ্লাই চেইন কনফারেন্স হয়েছে, আপনি নিজেও ছিলেন গেস্ট হিসেবে, আমি ওখানে গেস্ট হিসেবে ছিলাম। So there will be big changes in planning function. When you talk about the planning function, is in a business we see the two part of on business. One is a demand generation, another is a demand fulfillment. So on the demand fulfillment, which supply chain works for, and the demand generation, which marketing works for, and the sales department. So there's a two phase. On that we do the demand sensing, and we make the supply of that product to the market. So এই জায়গাটাতে আমরা যে ডাটাগুলো নিয়ে কাজ করি, লাইক ইউনিলিভার operates like 250 SKU on the 50 product on the, if I talk about like $500 million business of Unilever Bangladesh, then they operate on the major 50 products where the dependency 80%, 250 SKU. So if we see like 10 years data analysis and ওইটাকে ডিক ডাউন করে ফিউচার প্রেডিকশন কি হবে, এটা হবে, এগুলো আগে আমরা এক্সেল করতাম, পিভট করতাম, একটা কান্ট্রির $500 million বিজনেসে হয়তো 7 জন প্ল্যানার রাখতাম। সো এই ধরনের কাজ করতাম। এখন আমাদের if you have a industry 4, a smart manufacturing in your factory, and you have a AI, then all this job can be done by one person for 3 countries. So also that is the space we are working, because we have some system where we can give a command. I don't need to generate any sales report. সেলস রিপোর্ট আগে বসদের কাছে যাইতো, বসরা দেখতো কোন এসকিউ এর কত সেলস হয়েছে, কত মার্কেট গ্রোথ কি হয়েছে, গ্রিন আছে কিনা, এটা দেখতে। এগুলো কোনো দরকার নেই। বস শুধু বলবে আমার এটা দরকার, and he'll type, he'll get that. বসকে আর স্ক্রলও করতে হবে না। ইফ ইউ ওয়ান্টস টু সি লাক্স 100 গ্রাম হোয়াইট এই হচ্ছে সেন্ট্রাল মার্কেটে এই দোকানে ইভেন কত বিক্রি হয়েছে, he'll write that, he'll know that. So now আমরা তাহলে কি করবো as a Bangladeshi talent? So we can be one of that planning manager of 3 countries. That's the opportunity, because our cost of doing business, cost to serve in Bangladesh is low. I mean, on much lower. লোমাপা ভালো বলতে পারবে। If I hire one planning manager from Korea to look after the 3 countries of Asia, is much more higher cost than the Bangladeshi talent. So what Right. India is doing, India is training their people. If you go to Pune, we have a Pune operation capability center, and some company has in Bangalore, some company has in Bombay. So ওদের লোকজনকে ওরা ওদের আপনি মাদ্রাজ আইআইটি বলেন, IIM বলেন, everywhere they open up the program on the digitalizations, on the AI, that train them. So ওইখানে আমরা এখন লোকজন যাদের অফিস আপনার বাজেল, আমি সুইজারল্যান্ডে, মানে আমাদের হেডকোয়ার্টার সুইজারল্যান্ডে, জার্মানিতে, তো তারা দেখতেছে people don't need to stay in German, they can stay in Pune and they can do this job. So now Pune people are equipped with that, and cost of hiring of those people is less. So that's the big opportunity for Bangladesh. I can see that is the opportunity if we can really equip ourselves with that kind of competency. Last not the least, আরেকটা জায়গায় আমি বলি যে মানুষের আবার হতাশ হওয়া যাবে না, কারণ হচ্ছে যেটা আমি বলছিলাম যে আমি ওই এক্সাম্পলটাতে ফেরত আসবো। তো যখন প্রিন্টিং মেশিন আসলো মানুষের হাতা লেখা থেকে, আগে 100 মানুষ বসে হাতে লিখতো, যখন প্রিন্টিং মেশিন আসতো, তাহলে কি জার্মানিতে লোকজন সব চাকরি হারা, জার্মানির ইকোনমিতে দুর্ভিক্ষ লাগছে, অথবা যে দেশে বই লিখতো না, হয়নি? কেন? আগে বই লেখা হইতো একটা, এখন লেখক হয়েছে 1000, বই প্রতি সপ্তাহে প্রকাশ হয়। Let me give example of the music industry. You know, the Shuno is your AI where you can create the rhythm, harmony, music, whatever you want.
And if you ask AI will create your 100 lyrics with 100 compositions. And you can tune with all this and you can select the best one. And you can create your own music within 1 hour effort with the AI. Do you think the music industry will be abolished or musician will be abolished? I don't think so. The reason is our brain now started liking music changes music even after 1 hour. We want a new taste. আর্লিয়ার আমরা যখন ছোট ছিলাম সবাই মিলে মাসে একটা সিনেমা দেখতাম অথবা বছরে 2টা সিনেমা দেখতাম। এখন তো আমরা চাই যে প্রতি মুহূর্তে নতুন সিনেমা আসুক। সো আমাদের সাইকোলজিক্যাল মাইন্ডসেটও চেঞ্জ হয়েছে। সো মিউজিক ইন্ডাস্ট্রি উইল নট ফ্লো। দ্য রিজন ইজ পিপল চয়েস উইল চেঞ্জ। সো Bangladesh $500 billion economy, it will become $1 trillion economy. The opportunity will come up. So if we get ready, then the opportunity is enormous. I see that things in that angle. ওকে, আমি একটু লোমা আপার কাছে ব্যাক করি। লোমা আপা, আমরা যেটা আমি যেহেতু নিজে যা প্রফেশনাল, আমার এই জায়গাটাতে একটু বেশি ইন্টারেস্ট আছে নিজের জানার। সেটা হচ্ছে যে রিক্রুটমেন্টের জায়গায়, স্পেশালি রিক্রুটমেন্টের জায়গায় আপনি কি পরিবর্তন দেখতে পাচ্ছেন? যেমন আমি শুনতে পেয়েছি, আমি প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স করিনি, যে এআই এর মাধ্যমে এখন রিক্রুটমেন্টটা টোটালি অটোমেটেড হয়ে যাচ্ছে। এখন আর ওই হায়ারিং ম্যানেজার নিজে আর ইন্টারভিউ নেয় না, এআই নিজে ইন্টারভিউ নিয়ে নেয়, শর্টলিস্ট করে সবকিছু শর্টলিস্ট করে 1500 জনের সিভি শর্টলিস্ট করে তাদের ভিডিও ইন্টারভিউ নিয়ে তারপরে তারপরে হায়ারিং ম্যানেজারের কাছে হয়তো 2জন পাঠিয়ে দিল। তো আমি একটু ভয় পাচ্ছি আপা যে আমার জব থাকবে তো। তো আপনারা এই রিক্রুটমেন্ট নিয়ে আসলে এক্স্যাক্টলি ফিউচারে কি দেখতে পাচ্ছেন? স্পেশালি আমি রিক্রুটমেন্টের কথা যদি বলি, যেটা দেশে বলি আর বিদেশে বলি, আপনারা কি ধরনের অটোমেশন নিয়ে আসতেছেন বা কি দেখছেন আপা? রিক্রুটমেন্টের মধ্যে যে কথাটা তুমি বললা, আমি সেটা তো আমিও তো শুনলাম যে হায়ার ভিউ থাকবে, এটা থাকবে, সেটা থাকবে, যে ফেসিয়াল এক্সপ্রেশনও দেখতে পাবে, কি ধরনের লোকজন লাগবে আমার, যদি আমি প্রপারলি যদি ব্রিফ দিয়ে দিই, আমার রিকোয়ারমেন্টগুলি ঠিক মতন দিয়ে দিই। এই রিকোয়ারমেন্টগুলি ঠিকঠাক মতন দিয়ে দিলে তাহলে রিক্রুটার কাজ তো আসলে কমে যাবে, আসলেই তো কমে যাবে, কথা সত্য। কিন্তু তার মানে কি, রিক্রুটার কাজ যদি কমে যায় তাহলে আমার অন্য আরেকটা নতুন কাজ তো বের হবে। সেই নতুন কাজটা আমি 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 আমার আমার করার জন্য আমার নতুন ভাবে স্কিল হতে হবে। আহ সেটাই। আমাদের দেশে হচ্ছে, আমার জানার মতে আমাদের দেশে এখন আমি দেখি নাই যে তোমার এআই ইউজ করে এখনো রিক্রুটমেন্ট শুরু হয়েছে, বাট ওইটা উই আর অলসো লুকিং ইনটু দ্যাট, লাইক হাউ স্পেশালি মাস রিক্রুটমেন্ট যখন হয়, মাস রিক্রুটমেন্টের জন্য যেই পরিমাণ আমাদের টাইম টাইম অ্যান্ড এনার্জি ইনভলভমেন্ট হয়, কিংবা হচ্ছে আমাদের যেই পরিমাণ লোকের কাজ করতে হয়, that will become very easy. That will become very easy and all those things. Then we can, like, with few resources we can do lot of work very fast. এন্ড অফ দি ডে হচ্ছে আমাদের দেখতে হবে যে ঠিক আছে, একদিকে হচ্ছে আমার এই টেকনিক্যাল জিনিসগুলি যেগুলি আমার আছে সেগুলি দেখে নিলাম, তারপরে যে আমার হিউম্যান স্কিল যেগুলি দরকার, সেই স্কিলগুলি আমার ওই ফাইনালি আমি যে ক্যান্ডিডেট আছে সেই ক্যান্ডিডেটের মধ্যে আমি দেখতে পাচ্ছি কিনা, সেখানে উইল কাম দা আমাদের হিউম্যান ইন্টারাকশন, নট দ্যাট লাইক এআই ইন্টারাকশন উইল বি এবল টু ডু এভরিথিং। রিক্রুটার যারা আছে তাদের কাজ থাকবে, বাট মোর অফ লাইক ভ্যালু অ্যাডিশন ওয়ার্ক, লাইক রিয়েল ডিফারেন্স দ্যাট উইল be making into what is the compatibility of my organization with my talent. সেটা আমার মনে হয় এআই করতে পারটা আরেকটু টাইম লাগবে, পরে কি হবে আমি জানি না, কিন্তু ওইখানে এখনো কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যাবে না, বিকজ এন্ড অফ দি ডে আমাকে দেখতে হবে যে আমার কালচারাল কম্প্যাটিবিলিটি কি আছে, আমার এই মানুষটার কাছে যে আমার এক্সপেকটেশন, এই রোলটার কাছে যে এক্সপেকটেশন যেটা আছে, সেটা অনলি ওয়েন ইউ হ্যাভ দ্য কনভারসেশন ইউ নো দ্যাট। সো কাজ একজন চলে যাবে না, কাজ ডিফারেন্ট কাজ হবে, আরো ভ্যালু এডেড কাজ হবে। আমি এই জিনিসটা সবসময় মনে করি, যখন নতুন কোনো টেকনোলজি আসে, নতুন কোনো কিছু আসে, যে কথাটা হাবিব ভাই ওই করেছে, যে
অন্য ডিফারেন্ট ভাবে কিন্তু আমরা কাজগুলি দেখতে পাই, ডিফারেন্ট স্কিল আমরা শিখি, আমার নতুন নতুন আরো কিছু নিডের কিন্তু ইভলভ হয়, and that's how, like, we gradually we develop ourselves, or like we progress. So that is the important thing. হ্যাঁ, অনেক খানিকটা যেটা আমার ট্রানজ্যাকশনাল কাজগুলি চলে যাবে, যেটা আমার অনেক বেশি টাইম কনজিউমিং কাজগুলি চলে যাবে, সেই কাজগুলি আমার রিপ্লেস হয়ে যাবে আমার ভ্যালু এডেড কাজ, আমার যে ক্রিয়েটিভ। Honestly, it's like, if you think about it, it's recruitment-এর যে back end-এর কাজগুলি, is it really that interesting work? It is not. It is actually not. I would rather it's like, have that last যে আমার কয়েকজন যে ক্যান্ডিডেট থাকবে, I would like to have conversation with them and select the best one. So ওই কাজগুলি যদি আমার AI নিয়ে যায়, আমার যদি টেকনোলজি নিয়ে যায়, I will be able to do much more better job, like, much more value added job for the organization. That is very important. Yes. শুধু মানে সবগুলি ক্ষেত্রে কিন্তু আমরা একই রকম দেখছি। এই জন্য হচ্ছে যে কোনো স্পেশালিস্ট, আই এম অলরেডি 50+, রাইট? ডু আই প্যানিক when I see new technology? I really don't panic anymore, because it's like, for me, বাংলাদেশি ট্যালেন্ট কিংবা যে কোনো বয়সের যে কোনো ট্যালেন্টের জন্য, as long as you have a open mind, and then as long as you know that, okay, fine, some new skill is coming, I'm going to forget my whatever I learned earlier, I'm going to learn the new things, and then I'm going to make myself relevant, so people will have job. রাইট রাইট যেটা হচ্ছে, আমি রিক্রুটমেন্ট নিয়ে যদি, যেহেতু আপনি একটু কথা বললেন, এবং আমি যেটা দেখছি যে আমি যখন আমরা যখন একসাথে কাজ করছি আমার এইচআর টিমের সাথে, সিভি সর্টিং করতেই যে পরিমাণ আসলে মানে সময় যায় টিমের। হ্যালো, Do you Yes, we can hear. ওকে, যেই পরিমাণ সময় এই সিভি সর্ট করতে যায় একটা রোলের, আমরা কি শুনতে পাচ্ছি সবাই? আপনি একটু ফ্রিজ হয়ে গিয়েছিলেন, এখন ঠিক আছে। ওকে 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 সো একটা রোলের জন্য যখন আমরা সার্কুলার করি, সেখানে প্রায় 2500-3000 সিভি আসে। তো সেগুলো একটা একটা করে দেখা, এবং আজকে যে বর্তমানে আমি যেটা দেখছি যে বিডি জবস বা যেসব জব সাইট গুলো আছে, সেইখানে যে আমরা সেখানেও তো ওদের সার্চের ফিল্টারিং সিস্টেম আছে ঠিকই, কিন্তু তারপরও দ্যাট ইজ নট এক্সাক্ট। অ্যাট দ্য সেম টাইম ওই শেষমেশ ওই দেখা যায় যে ওই ফিল্টার করে, আর 3000 সিভি থেকে ফিল্টার করে হয়তো 500-তে নামানো গেল, এরপরে 500 সিভি আবার হাতে বাছাই করতে হচ্ছে। ইটস এ ভেরি টিডিয়াস জব, এবং মোস্ট প্রবাবলি নট ভ্যালু ফর মানি। আমি এক্স্যাক্টলি বলবো যেটা নট এক্স্যাক্টলি ভ্যালু ফর মানি। সো মোস্ট প্রবাবলি এই জায়গাটাতে বড় একটা পরিবর্তন আসবে, এরকম প্রতিটা জায়গাতে এই জায়গায় আসলে দিস ইজ এ নিড। মানে এই পরিবর্তনটা আসলে বিজনেসের এখন দরকার। কারণ আমি আমার 3জন রিক্রুটার ইউজ করব না, এখানে একজন রিক্রুটারই এই কাজটা করতে পারবে। স্বভাবতই আমি চাইবো যে একজন রিক্রুটার করবে এটা, 3জন রিক্রুটার এটার জন্য এঙ্গেজ থাকবে না। মোস্ট প্রবাবলি সেই 2জন আমি অন্য কোনো হয়তো ডেভেলপমেন্ট কাজে হয়তো ব্যবহার করবো। সো ইট ইস এই জিনিসগুলো দেখছি, এবং এগুলো আসলে পরিবর্তন প্রয়োজন, এবং পরিবর্তন আসবেও। এক্স্যাক্টলি, আমি একটা যে ছোট জিনিস বলি, যেটা এখানে ওই যে আবার ওই রেলেভেন্ট থাকার কথাটা বলি। যেমন এখন কিন্তু আমাদেরকে যারা আমাদের অর্গানাইজেশনে কিন্তু একটা বড় একটা ফোকাস কিংবা এফোর্ট দেওয়া হচ্ছে যে এআই লিটারেসি, রাইট? এআই লিটারেসির উপর একটা বড় ফোকাস দেওয়া হচ্ছে, সো দ্যাট লাইক আমরা যারা সিনিয়র আছি তাদেরকেও মাঝে মাঝে এটা সেটা শিখায়, অ্যান্ড অল দিস থিং। And I was actually thinking that, like, এখন ওই যে তোমার প্রম্পট দেওয়া, কো-পাইলটে কাজ করে, এই জাস্ট বেসিক জিনিসগুলি আমরা শিখছি, কিন্তু that when your mind is trained, like the moment you think about is okay fine, আমি প্রম্পট দিতে পারবো, প্রম্পট দিয়ে আমার সেই ডেটাগুলি আমি দিয়ে দিতে পারবো, এই ডেটাগুলি দিয়ে আমি বলছি দিস ইজ দ্য আউটপুট আই ওয়ান্ট, and this is the crisp manner that I want, like তোমার 1500 কথার কথা বললাম, আমি 1500 সিভি দিব, 1500 সিভি দিয়ে আমি ক্লিয়ারলি কি চাই আমি ডিফাইন করে দিব, আমি ডিফাইন করে দিয়ে হোয়াট আর দ্য স্পেসিফিক স্কিলস দ্যাট আই এম লুকিং ইনটু, আমি সব ডিফাইন করে দিচ্ছি, and then I'm just asking the machine to give me, say, কথার কথা top 50 CVs, কথার কথা, out of 1500. Habib, how long it is going to take? You tell me, you are a tech person.
It is not more than 1 minute if it is a It is licensed not more than provider. 1 minute. It is not yes, I'm not licensed. If I've got the license, not more than 1 minute. Just imagine 1,500 CV will be done by if I today I said that within 1 week I want to see that 50 candidates. I mean, I have to really employ probably 5 people to do the job, and that is the job that is getting done by a minute. And just think about it's like যে 5টা লোককে আমি যে কাজটা করতে দিচ্ছিলাম, I can deploy those 5 billion in a very different kind of work that will require that thinking, creativity, imagination, customer engagement. এই কাজগুলি কিন্তু আমি তাকে দিয়ে করাতে পারছি, and that's why it is always valuable. ইয়া আপনি আমার আমার স্ক্রিনের যে ব্যানারটা দেখতে পাচ্ছেন, এটাও আসলে বেসিক্যালি ওই Yeah, আপনাদের যে generated. ব্যানারটা ছিল ওটাকে আমি দিয়েছি। দেওয়ার পরে আমি বলেছি আমাকে এটা এরকম ব্যাকগ্রাউন্ড মানে জুমের জন্য ব্যাকগ্রাউন্ড ব্যানার বানিয়ে দিয়েছে। ইট টুক অনলি আই থিঙ্ক 30 সেকেন্ডস। সো না হলে এটা তো আমাকে হাতে করতে হতো, ডিজাইন করতে হতো। সো এটা অনেক সহজ করে নীলক্ষেত দিয়েছে। যাইতে হইতো, নীলক্ষেতকে ডিজাইনার কাছে ফটোশপের দোকানে বইসা now I can recall Amin and myself did the MBA at the same time. I mean, Yeah, some subject was common in Dhaka University. yeah. So on that time, we used to go to Nilkhet for doing all those. So that's why Yeah. just আচ্ছা, এবার reminiscing our memories. এবার যদি আমি একটা স্পেশালি লোমা আপার কাছে প্রথমে যাব। আমাদের এই আজকের সেশনে প্লাস হচ্ছে বাংলাদেশে প্রচুর আমাদের এই মুহূর্তে আমরা বড় একটা ডিভিডেন্ড পাচ্ছি হলো গিয়ে সেটা হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন অনেক বেশি। অ্যাট দ্য সেম টাইম যেমন ইয়াং জেনারেশন বেশি, একই সাথে একটা বড় চ্যালেঞ্জ আসতেছে, সেটা হচ্ছে তাদের এমপ্লয়মেন্ট। শুধু তাই না, তাদের এমপ্লয়মেন্ট জন্য মানে তারা কি করা উচিত, অ্যাট দ্য সেম টাইম আমাদের অর্গানাইজেশন হিসাবে আমাদের প্রিপারেশন কেমন হওয়া উচিত। প্রথমে আমি যেটা আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমাদের এই যে জেন জি যারা আছে আজকে পুরো পৃথিবীর বিভিন্ন জায়গায় পরিবর্তনের একটা কি ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে জেন জি, এরা জব মার্কেটে তারা আসছে, কেউ কেউ এসে গেছেন, আবার কেউ কেউ জেন জি অপেক্ষা করছে জব মার্কেটে ঢোকার জন্য। তাদের স্পেসিফিক আসলে কি করা দরকার, তাদের নিজেদের প্রিপারেশন কি নেওয়া দরকার জব মার্কেটে ভালো করার জন্য বা ভালো একটা জব পাওয়ার জন্য তাদের কি করা উচিত? লোমা আপা। প্রথমেই যেটা আমি সবসময় যেটা মনে করি, যখনই আমি যেই কোনো জায়গায় জবের জন্য রেডি হব কিংবা জব মার্কেটের জন্য আমি প্রিপেয়ার হব, স্পেসিফিক কোন ইন্ডাস্ট্রিতে আমি কাজ করতে পারি, আমার একটা তো বেসিক আইডিয়া থাকবে দিস ইজ দ্য ইন্ডাস্ট্রি দ্যাট আই ওয়ান্ট টু ওয়ার্ক ইনটু। ওই ইন্ডাস্ট্রির জন্য স্পেসিফিক কি কি স্কিলস কম্পিটেন্সি দরকার সেটার জন্য প্রিপেয়ার করতে হবে। কারণ আগে কিন্তু আমি ওই একটা জিনিস বলেছি, একটা টাইম ছিল যখন হচ্ছে জেনারেল পড়লাম, পড়াশোনা করে দিয়ে আমি গেলাম, আমি জানি না খুব একটা কি করবো, অর্গানাইজেশনে যেখানে পাই একটা চাকরিতে ঢুকে যাই তারপরে করি। কিন্তু এখন হচ্ছে মোর স্পেসিফিক পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে স্পেসিফিক স্কিলের কিন্তু রিকোয়ারমেন্ট আছে। সেক্ষেত্রে রেকমেন্ডেশন সবসময় থাকবে যে আমি আমার পড়াশোনার পাশাপাশি যেই ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই সেই ইন্ডাস্ট্রির যে রেলেভেন্ট স্কিলগুলি আছে যেগুলি আছে সেগুলিকে আমি অনেক বেশি I start learning ahead. So that is one thing that আমি সবসময় মনে করি যেটা খুব ভ্যালুয়েবল থাকে। আরেকটা জিনিস আমি সবসময় খুব ভ্যালুয়েবল মনে করি যেটা হচ্ছে যে একসাথে কাজ করতে পারার দক্ষতা, সেটা কিন্তু শুরু হয় হচ্ছে আরো অনেক আগে থেকে। শুরু হয় আগে থেকে হচ্ছে যখন আমরা যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি তখন থেকেই কিন্তু ওই যে কোলাবোরেশনের সাথে যে কোলাবোরেটিভ ভাবে কাজ করার যে দক্ষতা থাকে, সেই সেই সফটওয়্যার স্কিলগুলি অলসো অ্যাকোয়ার করা। কারণ যখন আমি অর্গানাইজেশনের কাজ করব তখন হচ্ছে আমার অনেকগুলি মানুষের সাথে মিলে কাজ করতে হবে। একটা পার্ট আমি বললাম টেকনিক্যাল স্কিলের কথা, অফকোর্স টেকনিক্যাল স্কিলের সাথে সাথে এখন যেটা হচ্ছে ডিজিটাল লিটারেসি ইজ ভেরি ভেরি মানে সবার জন্য রিকোয়ার্ড, রাইট? বেসিক ডিজিটাল লিটারেসি ইজ রিকোয়ার্ড, টেকনিক্যাল এক্সপার্টিজ আমার লাগবে, অ্যান্ড একই সাথে সাথে যেটা আমার লাগবে সেটা হচ্ছে যে আমার আরো যেটা সফট স্কিল, যে হিউম্যান স্কিল যেটা লাগবে সেই স্কিলগুলি যেতে থাকে, সেটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই, the purpose, what I want to do with my life and the purpose of the organization, whether there is a match of the purpose. যদি পারপাসে
ম্যাচ থাকে তখন আমাদের কিন্তু কাজগুলি খুব ইজি হয়ে যায়, মানে ইটস লাইক ইট বিকামস এফোর্টলেস। এই জিনিসটা আমি সবসময় মনে করি এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আর একটা জিনিস হচ্ছে আজকের আজকের জেনজির জন্য অর্গানাইজেশনের কিছু আবার অর্গানাইজেশন দিক থেকেও কিন্তু কিছু আমাদের প্রিপারেশন করতে হয়, বিকজ ইটস লাইক দ্য ওয়ার্ক প্লেস ইজ নট লাইক আর্লিয়ার বিফোর। আমার যে ফ্লেক্সিবিলিটি, আমার যে পারপাসফুল ওয়ার্ক, যে আমার ইম্প্যাক্টফুল ওয়ার্ক, আমার যে ক্যারিয়ারের একটা ক্যারিয়ার প্রোগ্রেশনের যে ক্যারিয়ার পাথ, কিংবা হচ্ছে আমার যে এভরিডে লার্নিং এর যে একটা লার্নিং এর যে আমার ফেসিলিটি, সেটা আমার ইনাফ আছে কিনা, আমি চ্যালেঞ্জিং ওয়ার্ক দিতে পারছি কিনা, সেটাও কিন্তু আবার আমার অর্গানাইজেশন থেকে the leadership, that like am I being able to lead this young generation, right, who has got a very different mindset that than I had. So আমার people manager রা capable কিনা, so all of these things also from organization point of view থেকেও আমরা দেখছি আজকাল জেনজির কিন্তু they are very purpose driven, they want to see that like আমার কাজ দিয়ে অর্গানাইজেশনে কি ইম্প্যাক্ট তৈরি করছে, কমিউনিটি ইম্প্যাক্ট কি আছে, আমার সাস্টেনেবিলিটির ইম্প্যাক্ট কি করছে। So all of these things are there, right? Yeah, yeah. হাবিব ভাই, আপনার কাছে একটু যাব। হাবিব ভাই, লোমা আপা দুইজনই আমি বলবো যে একটু কন্ট্রিবিউট করার জন্য। ধরেন একজন মনে আমরা হয় যতক্ষণ কোশ্চেন করছেন, ওনার কোশ্চেন কি নিবেন আমরা নাকি? আমরা কোশ্চেন গুলো আমরা একটু পরে রিভিউ করব, আমরা প্রায় শেষের দিকে আলোচনা। আম, সেটা হচ্ছে হলো গিয়ে যে আমরা তো জেনজি সম্পর্কে শুনলাম, পরিবর্তন সম্পর্কে শুনলাম, কিন্তু আমরা যারা অলরেডি কারেন্ট জবে আছি, ধরেন আমি আছি, বুড়ো হয়ে গেছি এখন, আস্তে আস্তে হয়তো শেষের দিকে যাব, শেষের দিকে শুরু হবে। তো আহ, তাদের জন্য ধরেন যারা এই মুহূর্তে 2-3 বছর 5 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তাদের আসলে ভবিষ্যতে তারাও তো এই রেগুলেশনটার মধ্যে দিয়ে পড়ছে, আমরা নিজেরাও পড়ছি। তো হুম একটা হচ্ছে জেনজি, তারা নতুন করে কিভাবে ঢুকবে সেটা একটা বিষয়। আহ আপা সেই সাথে বললেন যে অর্গানাইজেশনের রেডিনেসটাও একটা বিষয়। বাট যারা অলরেডি জবে আছে, আমাদের মিড ক্যারিয়ারে আছি, তাদের কি করা উচিত ভবিষ্যতে আরো সামনে যাওয়ার জন্য, রিলেভেন্ট থাকার জন্য? হুম হাবিব ভাই Okay, যদি that's একটু। question to me, right? জি। Let me try. Okay, so that is first applicable for me even because আমাদের জব অনেক দিন হয়ে গেল, প্রায় 23-24 years experience. So when we see the Gen Z is coming, the fresh blood is coming, they're more enthusiastic and more energy is flowing there. So what I am doing for myself and I suggest others as well. First of all, we need to be very open mindset to receive the new technology. That's very important. That in an HR language, we call it attitude. I Yeah. mean, we must be have our positive attitude. Yeah, I mean, we should not put the resistance to change. We should not put any resistance. Rather, we need to be open what is coming in. And when you have this open mindset and positive attitude, then things will be easy for you to absorb the new technology. এখন এটার মানে এই না যেটা আপনি বলতেছিলেন যে whether the Python coding learning is relevant for me, perhaps not. So when you have open mindset and attitude, then you need, with these two things, you need to know যে আসলে আপনি কোন পর্যায়ে আছেন। আপনি যদি ম্যানেজারি লেভেলে থাকেন, তাহলে you should think how to deal with the people who know AI. So হুম। your contribution to manage the people who know AI or who will be knowing AI. So now how AI will help you for the decision making, not for coding or prompt engineering for you. রাইট। But আপনি যদি এন্ট্রি লেভেলে থাকেন, লাইক আপনি যদি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা এক্সিকিউটিভ, আই থিঙ্ক উই হ্যাভ এ 47 অডিয়েন্স ওভার হিয়ার ইনক্লুডিং আওয়ারসেলফ। সো এক একজন এক এক লেভেলে আছেন। সো আপনি যদি আমরা বলি এসএমই, সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, আপনি যদি সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে আপনাকে দেখতে হবে যে ওই জায়গাটাতে আপনার স্কিল সেটটা আপনার ব্যান্ডউইথ ইনক্রিজ করতে হবে, কারণ এখন সাবজেক্ট ম্যাটার স্কিল অনেক বেশি আই ড্রিভেন হবে। সো ওই জায়গাটাতে আপনি আগে একটা সাবজেক্ট ম্যাটার ছিলেন, এখন আপনি 7টা সাবজেক্ট ম্যাটার হতে পারেন, and you can you know the 7 AI tools which make you most sustain into the job. So then if you like director level, then you need to drive the transformation of the AI execution in the organization. So like আপনি যদি অনেক সিনিয়র লেভেল, তখন আপনি এখন ট্রান্সফরমেশন ড্রাইভ করবেন। সো ট্রান্সফরমেশন ড্রাইভ মানে চেঞ্জ ম্যানেজমেন্ট। সো আপনি যখন এটা করতে যাবেন, তখন আপনার এক্সিকিউশন প্ল্যান, এন্ড টু এন্ড প্ল্যান, তখন আপনাকে
ওভাবে ফোকাস করতে হবে। এগেন ইউ নিড এগেন মাইন্ডসেট যে আপনি আসলে এটা ড্রাইভ করবেন কিনা। এখন যদি আপনি ড্রাইভ না করতে চান যে না না এভাবে চলবে, দেন পারহ্যাপস ইউ উইল বি রিপ্লেসড বাই সামওয়ান হু হ্যাজ দ্যাট মাইন্ডসেট টু ড্রাইভ দিস ট্রান্সফরমেশন। সো Yeah. ব্যাপারটা হচ্ছে এরকম। আই মিন, আমি আবারও একটা এক্সাম্পল দেই। মানে উম, যে সামটাইমস বিকজ মোস্ট অফ দ্য ডিসকাশন ইউ পার্টিসিপেট দেন পিপল ক্রিয়েট প্যানিক যে আসলে এত কিছুর পরে কি হচ্ছে। সো আমি একটা ইজি এক্সাম্পল দিই যেটা বারবার অনেকে অনেক সময় দিয়ে থাকে, যে লাইক আমাদের উইথ দ্য টেকনোলজি দ্য কোডাক হ্যাজ রিপ্লেসড স্টুডিও, ফটো স্টুডিও হ্যাজ রিপ্লেসড, রাইট? সো ফিল্ম চলে গেছে, বাট যেটা আমি বইয়ের ক্ষেত্রে বলছিলাম, ফিল্ম চলে গেছে বাট ফটো কি কমছে? আগে আপনি ছবি কি করতেন, ছবি তুলে একটা অ্যালবামের ভিতর রাখতেন একেবারে স্মৃতি ধরে, তো আপনি 32টা ছবি তোলা যাইতো, তো ধরে ধরে আপনি 32টা ছবি তুলতেন। সো নাও মাঝে মাঝে টেকনোলজি ইজ মাঝে গিভিং মাঝে ইউ মাঝে মাঝে অপরচুনিটি। টেনে মাঝে মাঝে 36টা করার চেষ্টা করা হইতো। হ্যাঁ, মাঝে মাঝে 36টা করার চেষ্টা করো, দে ওয়ার True. স্পেশালিস্ট। So don't miss, don't miss. So, but that you see the opportunity now. You get a smart mobile and you get an enormous opportunity, infinite opportunity to capture the mobile, and you see the multifold uses come in. What is that? Instagram, Facebook, LinkedIn. So you are posting every day. আপনি সারা বছর একটা অ্যালবাম বানাইতেন, এখন এভরিডে আপনি অ্যালবাম বানান। সো দেন দেখেন দ্য ওয়ার্ল্ড হ্যাজ চেঞ্জড টু অ্যাডাপ্ট ইউ। সো আপনার টেস্ট চেঞ্জ হয়ে গেছে। সো ভয়েরও কিন্তু কিছু নাই যে এআই এত কিছু করছে, আপনি উইল গেট দ্য স্কোপ। আপনার আপনার শুধু কি থাকতে হবে, আপনাকে শুধু মানে আচ্ছা, আরেকটা জিনিস থাকতে হবে জেনজির ব্যাপারে, যেটা আপু বলতেছিল, জাস্ট আই ওয়ান্ট টু অ্যাড উইথ আপু ইজ জেনজির একটা ইস্যু হচ্ছে যে ওরা একটু ইম্প্যাশনেট। ওদেরকে ম্যানেজ করার জন্য আমাদের একটা স্কিলস থাকতে হবে, এবং তাদেরকে মনে রাখতে হবে, তাদেরকে ফোকাসড হইতে হবে। লাইক আমি এটা করব, আমি এটা করব, আমি এটা করব, হ্যাঁ, তো সবকিছু করতে ধরে দেখা গেল কোনোটাই ভালো হবে না। সো ওদেরকে ফোকাস মাইন্ডসেট ইজ অ্যানাদার পয়েন্ট, হ্যাঁ, অ্যান্ড রাইট। দ্যাট ফোকাস মাইন্ডসেট শুড টু লার্ন দ্য বিজনেস। যে হুম হুম। অর্গানাইজেশনে জয়েন করবে ওই অর্গানাইজেশনের ডিএনএ কি, আমরা কি স্পাইসের ব্যবসা করি, নাকি আমরা ডেইরিতে ব্যবসা করি, না আমরা স্কিন ক্লিনজিং এর ব্যবসা করি, ওই জায়গাটাতে ফোকাসে ওইটা করা উচিত আই থিঙ্ক। রাইট। তাহলে আমাদের মনে হয় ইট উইল বি হেল্পফুল ফর অল অফ আস। Correct. আরেকটা জিনিস না, আমি যেটা মনে করি যারা একটু ক্যারিয়ার কিছু কিছু ইয়ার্স অলরেডি করে ইয়ে করেছে, ডু নট অলওয়েজ বি ফোকাস অন ইউর ভার্টিক্যাল গ্রোথ। এটা এটা সবসময় বলি, বিকজ হচ্ছে যে ইউ উইল নট বি গেটিং অলওয়েজ দ্য ভার্টিক্যাল গ্রোথ, বাট আমি ইফ আই ওয়ান্ট টু অলওয়েজ মেক মাই সেলফ রেলেভেন্ট, আই হ্যাভ টু অলসো লুক ইন টু মাই হরিজন্টাল গ্রোথ। যেখানে এই যে হাবিব ভাই এখনই যে কথাটা বললো যে আগে একটা জায়গা আমার এক্সপার্টিস ছিল, কিন্তু আমি চাই হচ্ছে এসিমির ক্ষেত্রে ওই এক্সপার্টিস আমার এখন 7টা জায়গা করতে হবে। এই 7টা জায়গা এক্সপার্টিসটা আমি কেমনে করবো? আমি যখন আমার ওই ইভেন হরিজন্টালি হচ্ছে 6-7টা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় আমি কাজ করব। সো ডু নট থিঙ্ক দ্যাট লাইক ইফ আই এম নট গেটিং এ প্রমোশন হায়ারার্কি অনুযায়ী যদি আমি পরের গ্রেডটাতে না যেতে পারছি, তার মানে আমার গ্রোথ হচ্ছে না। গ্রোথ হ্যাজ বিকাম লাইক মাল্টি ডাইমেনশনাল নাও। সো কিপ দ্যাট ইন মাইন্ড। আরেকটা জিনিস আমি সবসময় যেটা বলি হচ্ছে, when the opportunity comes, take the opportunity. Do not think that like okay fine, আমি সারা জীবন ফাইন্যান্সে কাজ করেছি, that the finance I will not move out of finance. ফাইন্যান্সের আর কি কি এক্সটেনশন আছে, look into that. বিজনেসের জন্য what is required, look into that, because sometimes like you will see that like the change is happening so fast, the need is also shifting so fast, so that that moment you have to really capture that and then go and take that, because that is going to give you a different dimension to your career. এটা খুব জরুরি। কারণ হচ্ছে আজকে আমি সে মার্কেটিং করেছি, মার্কেটিং করার পরে দেন আই ডিড এইচআর করেছি, and something new I'll be doing. So that is always is like keeping an open mind, because his growth cannot be always vertical. Look into that, what are the new things always learning, it is very important. Yeah. আরেকটা কথা যেটা হাবিব ভাই বলেছে খুবই ইম্পর্টেন্ট জিনিস, and all those things, learn the business. Unless you learn the business, you'll not be able to connect the dot, and you'll not be able to grow. So that is one very important thing that one should be very mindful about, like mid career level, even for like early career level also, that mental agility is very important. আমাদের আমি অনেক আগে, আমরা প্রায় শেষের দিকে, তারপরে প্রশ্ন নেওয়া শুরু করব। আম, আমরা আহ, আমার কোন একটা অর্গানাইজেশনে আমার এক কোরিয়ান বস ছিলেন। তো
উনি বলতেন যে তোমরা আহ, হাবিব ভাই চিনবেন চ্যাং জেই সং, লাফার্জের ইয়েস প্ল্যান ইয়েস ম্যানেজার। ইয়েস। বললো যে তোমাদের বাংলাদেশে এরকম সবাই হুড়োহুড়ি করে কেন? হুড়োহুড়ি করে মানে হচ্ছে হলো গিয়ে আজকে আজকে ঢুকে কালকে প্রমোশন চায়, পরশু প্রমোশন চায়। ভাই, তো তখন উনি বললেন যে দেখো এই যে আমি 45 ইয়ার্স এ প্ল্যান্ট ম্যানেজার হয়েছি, তো তখন ওনার বয়স হচ্ছে মনে হয় 59 এরকম। বলে এখনো আমি 59 আছি। তো এই যে গত আমি মানে পুরো কেরিয়ার সেই 20 বা 22 বছরের থেকে 50 45 বছর পর্যন্ত যা টোটাল আর্ন করেছি, তার চেয়ে 45 থেকে এই যে 55 বছর পর্যন্ত এই 10 বছরে তার চেয়ে কয়েক গুণ বেশি আর্ন করেছি। তো তোমরা এরকম কেন যে আজকেই ঢুকে কালকে প্রমোশন পাইতে পাইতে হবে, হবে। এরকম কেন? তো আপনি যেটা বললেন আপা এবং হাবিব ভাই, যে ইটস ভেরি ইম্পর্টেন্ট যে গ্রোথ ইজ নট অলওয়েজ ভার্টিক্যাল। ঠিক আছে, এবং সামনের দিনগুলোতে মোস্ট প্রবাবলি ভার্টিক্যাল গ্রোথের চেয়ে হয়তো বা হরাইজন্টাল গ্রোথের দিকে অনেক বেশি নজর দিতে হবে। অর্থাৎ বারবারই যে কথাটা আসছে যে আমাদের লার্নিং হরাইজনটা, আমাদের নলেজের হরাইজনটা, স্কিলের হরাইজনটা অনেক বাড়াতে বাড়াতে হবে। যদি একটা নির্দিষ্ট বিষয়ের উপরে, স্পেসিফিক বিষয়ের উপরে যদি আমরা স্পেশালিস্ট হয়ে যাই, মেবি একটু রিস্ক হয়তো বাড়তে পারে। সামটাইম আবার মানে নাও বাড়তে পারে, এটা খুবই ডিফিকাল্ট বলা। কারণ সামটাইম কোনো কোনো ক্ষেত্রে স্পেশালিস্ট হয়তো লাগবেও, আমাদের খুব স্পেসিফিক স্পেশালিস্ট হয়তো লাগবে। যেমন আমি যেটা বলবো যে আমি কিছুদিন আগে দেশের বাইরে গিয়েছিলাম, কানাডাতে গিয়েছিলাম, সেখানে বারবার আম, আহ, আমি ওখানে কয়েকজন প্রোগ্রামারের সাথে কথা বলেছি। সেইখানে তারা বলছিল যে আগে যেখানে আমার 100 জন প্রোগ্রামার লাগতো একটা কোম্পানিতে, এখন আমার 10 জন প্রোগ্রামার দিয়ে হয়ে যায়। কারণ হচ্ছে বাট সেই 10 জন প্রোগ্রামার খুব স্পেশালিস্ট লেভেলের প্রোগ্রামার হইতে হবে। কারণ ওই নর্মাল যে ল্যাঙ্গুয়েজ আমি লিখবো, সেই ল্যাঙ্গুয়েজ তো আসলে অলরেডি আমাকে কো পাইলট বলে দিচ্ছে, বলে দিয়ে দিবে। লিখে দিচ্ছে। আমি এআই কে বলছি, এআই বলে দিচ্ছে, আমি তো শুধু ডিবাগিং করছি। সো স্পেশালিস্ট হয়তো লাগবে, বাট এট দ্য সেম টাইম হরাইজনটাও বাড়াতে হবে। সো ইটস নট অলওয়েজ ভার্টিক্যাল গ্রোথ, ইজ নট অলওয়েজ ভার্টিক্যাল, ইটস অলওয়েজ মানে ইটস সামটাইম হরাইজন্টাল অ্যাজ ওয়েল। সো শেষ করার আগে আমরা কিছু প্রশ্ন নিব। তার আগে আপনাদের দুইজনকে স্পেশালি লোমা আপা এবং হাবিব ভাই দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আম, দীর্ঘ সময় আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের স্কুলের ছেলে বা ভাই বোনদের জন্য আম, এই তাদেরকে সুন্দরভাবে কথা বলার জন্য, তাদের ভবিষ্যৎটা কেমন কিভাবে যাবে এটার জন্য হেল্প করার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে, এবং অসংখ্য ধন্যবাদ। সো আরেকটা জিনিস হচ্ছে হাবিব ভাই, 45 জন নয়, আমাদের ইয়াতে আমাদের এখানে এইটা বা আমাদের যে স্কুলের যে অ্যালামনাই ইয়া আছে, পেজ আছে, সেটাতে এটা লাইভ হচ্ছে, আমাদের ইউটিউবে লাইভ হচ্ছে এটা অলরেডি। সো আচ্ছা আমাদের অডিয়েন্স অনেক, সবাই দেখছে। তো আচ্ছা এবং এটা এটা খুব জরুরি। আহ তারপরে শেষ করার আগে আমি একটু আমার যারা আহ আমাদের সহযোগী যারা আছেন সবাইকে বলবো যে একটু যদি এক এক করে প্রশ্ন করার সুযোগ দেয়, আম, তাহলে আমরা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো আর কি। আমি দেখতে পাচ্ছি 4 হ্যান্ড রেজেস ইয়েস, অন দ্য ইয়েস। স্ক্রিন সো সো একজন একজন করে যদি দ্যাটস আমি একটু আনমিউট করে যদি কথা বলার সুযোগ পাই, সুযোগ দেওয়া হয় সুবিধা হবে। আসসালামু আলাইকুম আমিন ভাই। ওয়ালাইকুম ইয়েস, আসসালাম ইয়েস। নাহিদ, বলো। আসসালামু আলাইকুম জি, আসলে আমার কোশ্চেনটা ছিল যে মানে এআই এর মাধ্যমে 3টা কান্ট্রিতে আমার কাজ হচ্ছে। প্রথমে আমার 10 জন লোক ছিল, এখন আমার 7 জন লোক নাই, এখন 7 জন লোক আনএমপ্লয়েড। সেক্ষেত্রে কি এই ক্ষেত্রে কি ডিসেন্ট্রালাইজের প্রয়োজন নাই, যে 7 জনকে যদি চাকরি দিতে হয়? যেমন পদ্মা সেতু তো এমনি এমনি তৈরি হয় নাই, বা যমুনা সেতু এমনি এমনি তৈরি হয় নাই। তো আমি ওইদিকে সিরাজগঞ্জ অত উন্নত না, বরিশাল অত উন্নত না। এখন ওই 7টা যে আনএমপ্লয়েড পার্সন, তাদেরকে উত্তরবঙ্গ তো গিয়ে দেখে আমার তো মনে হয়, সরি টু সে, মানে নেসলে চিনে না, কেউ চিনে না নেসলে। তো এখন নিডো চেনে নিডো এ- বা ম্যাগি নুডলস এখন চেনে নেসলে চেনে না কেউ হ্যাঁ, উত্তরবঙ্গে বলো কেউ বলো। নেসলে চিনে, নড়াইল নড়াইল পাবনা
তারপর রংপুর, কেউ চিনি না নেসলে, আমি 100% শিওর, কারণ ওদের গেট আপ সেট আপ দোকান দেখলে বোঝা যায়। এখন আমার কোশ্চেন হলো, এই যে 7 জন পার্সন এবং 1450 জনকে যে ডিসকোয়ালিফাইড করে দেওয়া হচ্ছে, এরা তো আস্তে আস্তে মানে হয় নষ্ট হবে, তাহলে বিদেশ চলে যাবে, না হলে মাস্তান হবে, না হলে সন্ত্রাস হবে। এখন তা আমাদের কর্মসংস্থান হচ্ছে না। এটার আমার প্রশ্ন হলো যে আমরা কেন ডিসেন্ট্রালাইজ করতেছি না ঢাকাকে, যেমন আগারগাঁও এবং মতিঝিল অন্যান্য বিভাগে হচ্ছে না কেন? এটাই আমার কোশ্চেন। ওকে, ওকে, থ্যাংক ইউ নাহিদ। আমি ছোট্ট একটু অ্যাড করে তারপরে আমি আমাদের দুজনের কাছে চলে যাব। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে আম, আহ, ঢাকা ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে না, এটা আসলে আমাদের পক্ষে কেন হচ্ছে না, এটা আমাদের পক্ষে উত্তর দেওয়া খুব কঠিন, অনেস্টলি স্পিকিং। ঢাকাকে হ্যাঁ, ঢাকা ডিসেন্ট্রালাইজ করা খুব জরুরি। এটা সরকারের একটা প্রায়োরিটি থাকা উচিত। আর এমপ্লয়মেন্টের ব্যাপারে আমি বলবো যে আরেকটা হচ্ছে কি, নেসলে বা আসলে এই কোম্পানিগুলো মানে স্কোয়ারকে চেনে কি না চেনে, দ্যাট ইজ মানে লেস ইম্পর্টেন্ট। বাট ইম্পর্টেন্ট হচ্ছে কি আমার রাঁধুনি চেনে কিনা, ম্যাগি চেনে কিনা। দেখা একই যাবে যে চিনি হয়তো, কিনা। হ্যাঁ, সো আমরা মানে আসলে আহ, নেসলেকে ব্র্যান্ড করে নাকি ম্যাগিকে ব্র্যান্ড করে? মোস্ট প্রবাবলি ম্যাগিকে ব্র্যান্ড করে। সো হয়তো ম্যাগি বেশি চিনবে নেসলের তুলনায়। সো দুইটার পার্সপেক্টিভটা একটু ভিন্ন। বা ওই একটু আগে যে আপা যেটা বললেন বা ভাই যেটা বললেন যে আমাদেরকে বিজনেসটা বুঝতে হবে, এটা খুব জরুরি। বিজনেসটা, যে বিজনেস আসলে কি কি করতে চায়, বিজনেস কি আসলে নেসলেকে ব্র্যান্ড করবে নাকি বিজনেস আসলে ম্যাগিকে ব্র্যান্ড করবে। সো এখানে একটা পার্সপেক্টিভ বিষয় আছে। আর এমপ্লয়মেন্টের ব্যাপারে, যে এই বাকি যে যাদের যারা আনএমপ্লয়েড হয়ে যাচ্ছে, আমি হাবিব ভাইকে বলবো যে এইটাকে কি করার যেতে পারে। আহ, মানে এই যারা আনএমপ্লয়েড হচ্ছে তারা কি করতে পারে, এটার যদি ব্যাপারে আপনারা একটু গাইড করেন। ফার্স্ট অফ অল আমি পজিটিভলি বলতে চাই, আনএমপ্লয়মেন্টটা কালকে হবে না, পরশু হবে না, একটু সময় লাগবে। সো দিস টেকনোলজি হ্যাজ স্টার্টেড. Bangladesh will face the massive transformation, this kind of a massive reduction, not before 5 years. It will take, because it takes time to get the maturity. So we are feeling the heat now, but the heat will transform your liquid state to vapor state. It will take time. So কারণ আমরা ইন্ডাস্ট্রি 4 আমরা স্মার্ট ম্যানুফ্যাকচারিং মানে ফুল যেতে পারিনি। সো এআই উইল টেক টাইম। সো we are getting time 5 years. What we'll do? Okay. So like this 7% is to think, if I become redundant, what I'll do. You are getting 5 years time. Number 2 is, this is not this is the platform where we can work as advocacy for the government policy or employment creations forum. So এটা হবে like বাংলাদেশের জিডিপি গ্রোথ ছিল অনেক সময়, I mean the like 6.57 like that. So আমাদের দেশ যদি ইকোনমিতে like if we target $1 trillion economy, now we are $450 billion in GDP size. If become $1 trillion within next 5 years, then we'll get the new opportunity. আপনারা জানেন বাংলাদেশে এখন স্যামসাং ম্যানুফ্যাকচারিং হয়, স্যামসাং মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং হয়, রাইট? সো আপনারা জানেন বাংলাদেশে প্রফেশনাল লজিস্টিক সার্ভিস কোম্পানি বলতে নাই। আমরা ওই বগুড়া একটা ওয়্যার হাউস চালায় একটা লোককে ডাইকা খুব মান্ধাতার আমলের টেকনোলজি দিয়া মানে লোকজন টেনে, এখন উই ক্যান ইনভাইট 10 multinational logistics company to our country to create the professions, even with AI, with other things. So আমাদের রেডি হইতে হবে। আমাদের লোকজন এখানে যখন এমপ্লয়মেন্ট ফেয়ার হয় অথবা ডেভেলপমেন্ট ট্রেডের ডিসকাশন হয়, তখন এসে যখন অ্যাসেসমেন্ট করে দেখবে যে না আমাদের ট্যালেন্ট লেভেলটা এই, দেন দে উইল কাম হিয়ার and they will create the AI based job even itself. So আমাদের আসলে আমরা ইররিলেভেন্ট হয়ে যাব সেই চিন্তা করার চেয়ে বেশি চিন্তা করা উচিত হাউ উইল অ্যাডাপ্ট দ্য টেকনোলজি, হাউ উইল মেক আওয়ার সেলফ মাচ মোর লার্নিং অ্যাজাইল। সো ওইটা চিন্তা করতে হবে, তাহলে আমার কাছে মনে হয় দ্য সলিউশন উইল কাম ইন। সো ইটস বেসিক্যালি, আমি যদি একটু অ্যাড করি যেটা হাবিব ভাই যেটা বললো, সেটা হচ্ছে হাউ উই ক্যান মেক আওয়ার সেলফ রেডি বিফোর ইট হিটস আস, তাই তো? হ্যাঁ, সেটা। এটার সাথে আমি আরেকটা যেহেতু এটা নিয়ে বলা হয়েছে, এটার সাথে আমি আরেকটা টোটালি একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ আমি একটু বলি। সেটা হচ্ছে এই বাংলাদেশে যে আমরা থাকি, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য
many problems do how many problems we have day in, day out, thousands and thousands of problems, right? And then thousands and thousands problem can actually give us thousands and thousands of like new solution and opportunity. I think it's like also that একটা হচ্ছে যে আমি চাকরি পাবো, চাকরি হচ্ছে সেটার সাথে সাথে যে আমার ক্রিয়েটিভিটি আছে, কি আমার প্রবলেম সলভিং এবিলিটি আছে, ক্যান আই ক্রিয়েট সামথিং নিউ অলসো। এখন কিন্তু আমরা যে দেখছি যে বিভিন্ন স্টার্ট আপও হচ্ছে, নতুন নতুন সলিউশন হচ্ছে অ্যান্ড অল দোস থিং। আমাদের যে আম, আমাদের যে যুব সমাজ যারা আছে, যারা এমপ্লয়মেন্টে আসবে কিংবা ভবিষ্যতে কিছু করবে, উই অলসো নিড টু train them very differently. It's not always that like I will be getting ready for a job. I can also be getting ready for like creating some solution also for the society, and then have my own business. That is also another perspective. একটা হচ্ছে হ্যাঁ, of course আমার স্কিল থাকতে হবে, স্কিল তৈরি করতে হবে, আমার ভবিষ্যতের জন্য কি কি হতে পারে সেটা আমি রেডি করব। আরেকটা হচ্ছে যে can I think differently also, that how we can create much more entrepreneur, or like how we can create many more solutions for the problems that we have. ওকে, Very different. থ্যাংক ইউ, Yes. থ্যাংক ইউ। পরের প্রশ্ন যদি আমরা নেই, আরিফিন, আমি কি প্রশ্ন করব? ইয়া শিওর। আচ্ছা, প্রশ্ন ঠিক না, যেহেতু আসলে ইন্টারেক্টিভ সেশন হচ্ছে, আমি কিছু মতামত ব্যক্ত করতে চাই। শিওর, শিওর। প্রথমত বিষয় হচ্ছে যে আসলে তুমি যে বিষয়টা বলতেছিলা যে বিডি জব স্ক্রিনিং নিয়ে সমস্যা হচ্ছে, এটা আসলে আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশে যে আমরা এখনো যে সিভি রাইটিং স্টাইলটা ফলো করি, এটা আসলে মেশিন কতটুকু স্ক্রিনিং করতে পারে। আমার মনে হয় যে সিভি রাইটিং এর ক্ষেত্রে যদি স্কিলটাকে আর একটু ডেভেলপ করানো যায়, এটার জন্য যদি নিয়মিত কোনো সেশন বা সচেতনতামূলক কোনো কিছু করা যায়, এটা দিয়ে হয়তো বা তারা কিছুটা উপকৃত হবে। এটা হচ্ছে আর কি একটা এই জাতীয় কোনো প্রোগ্রাম আমরা নিতে পারি কিনা। ওকে, আর ওকে। আর মানে কি, ম্যাডাম যে জিনিসটা বললেন যে আসলে আমাদের জবের থেকে নিজেদের এমপ্লয়মেন্ট মানে কি তৈরি করা, জব সেক্টর তৈরি করা, এটা মোর ইম্পর্টেন্ট। এদিকেও আমাদের ফোকাস করতে হবে। এটা হচ্ছে একটা মতামত। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরপরে কেউ প্রশ্ন করবেন? আমরা আর বেশিক্ষণ করবো না, আর 5 মিনিট হয়তো আমরা সময় নিব। আসসালামু আলাইকুম। আমি অনিন্দ। আমার কি শোনা যাচ্ছে? জি, জি, পারফেক্টলি, শোনা যাচ্ছে। জি, পারফেক্টলি শুনতে জি পাচ্ছি। জি জি, আমি অনিন্দ, এমইউবিসি 14 ব্যাচ, 2014 সালে এসএসসি। বর্তমানে কর্মরত আছি স্পেলবাউন্ড কমিউনিকেশন লিমিটেডে সিনিয়র ওকে। এক্সিকিউটিভ হিসাবে। আমার ডিপার্টমেন্ট হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন। হুম, হুম। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আরিফিন ভাই আসলে একটু আগে যুক্ত করে দিলেন। সে বিষয়টা হচ্ছে যে বর্তমানে যেমন আমি সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছি প্রায় 2 বছর। আমি এখন আসলে ফোকাস করছি মিড লেভেলের জবগুলোতে, লাইক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। হুম, হুম। তো এখানে যেতে হলে আমার আসলে আমার সিভিটা যে রেডি আছে কিনা, এই বিষয়টা আমার নিজের জন্য বোঝা আসলে কষ্টকর। যেমন আমি বিজনেস ডেভেলপমেন্টে কাজ করছি দেখে হয়তো বা এইচআররা কি চাচ্ছেন বর্তমানে তাদের সিভিতে, সেটা কিন্তু আমার জানা নেই। এবং আপু মাত্র যেটা আমাদের সেশনে বললেন যে আমরা যদি এআই দিয়েই আমাদের স্ক্রিনিংটা হয়, সেক্ষেত্রে আসলে আমাদের তো এআই কে বিট করতে হবে। এবং আমার সিভিতে আসলে কি কি কোয়ালিটি থাকা দরকার, বা এআই তো আসলে কিওয়ার্ড বোঝে, তো কি কি কিওয়ার্ড আসলে আমি যদি আমার সিভিতে রাখি, তাহলে আসলে আমার সিভিটা ওই স্ক্রিনিংটা পার করতে পারবে। অন্তত আমি নিজেকে অ্যাজ আ পার্সন আরেকজন পার্সনের সামনে, বা আরেকজন রিক্রুটার যিনি আছেন তার সামনে ফেস করার মতন ওই পজিশনটাই আসলে পৌঁছতে পারবো। ওকে, ধন্যবাদ। ওকে। সিভি রাইট সিভি রাইটিং এর নিয়ে হয়তোবা আমরা সেপারেট একটা সেশন করব আলাদা করে, সেটা একটু ভিন্ন আঙ্গিকে করব ইনশাল্লাহ। কিন্তু আমি যেটা বলবো যে এআই কিভাবে সিভি রিড করবে, সেইটার চেয়েও সিভি একটু আগে একটু আগে বলেছিলেন যে জেনজি যারা আছেন তাদের ক্ষেত্রে, আমি যখন প্রশ্নটা করলাম যে তাদের কি করা উচিত, তো সেখানে উনি বলছিলেন যে ইন্ডাস্ট্রি কি চায়, যে ইন্ডাস্ট্রিতে আমি কাজ করতে চাই সেই ইন্ডাস্ট্রির জন্য কি স্কিল দরকার,
সেই স্কিল গুলোকে একুয়ার করাটা খুব জরুরি, এটা উনি বলেছিলেন আমার যতটুকু মনে পড়ে। তো সেই জায়গাটাতে আমার মনে হয় ঠিক একই ভাবে আমি যদি একটু ইনপুট দেই যে যে এই সিভি কখনোই নির্দিষ্ট মানে একটা সিভি সব জায়গায় আসলে অ্যাপ্লিকেবল হবে না। এটা ডিফারেন্ট রোলের জন্য, ডিফারেন্ট কোম্পানির জন্য সিভি মাস্ট বি ডিফারেন্ট। এটা সেটা নির্ভর করবে যে ওরা আসলে কি চায়, কোন ওয়ার্ডটা চায়, কোন ধরনের স্কিল চায়, সেগুলো ওই সিভির মধ্যে থাকতে হবে। সেটা যেভাবেই লিখেন না কেন, হয়তো বা একটু বড় করে লিখতে হবে, ছোট করে লিখতে হবে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু মূল জিনিসটা হচ্ছে হলো গিয়ে একটা সিভি আসলে সব জায়গায় ব্যবহার করা যাবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে হলো গিয়ে যে এই সিভি গুলো রোলের বেসিসে এবং কোম্পানি বেসিসে ইট হ্যাজ টু বি ডিফারেন্ট। দ্যাট ইজ এ ভেরি অ্যাবসলিউটলি, প্রাইমারি থিঙ্কিং। ইয়েস, আপা আপা যদি অ্যাড করতে চান। অ্যাবসলিউটলি স্পট অন। কারণ হচ্ছে যে আমি যেই জবের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি ওই জবের রিকোয়ারমেন্টটা কি, ওই জবের উপর ভিত্তি করে আমার যে কম্পিটেন্সিগুলি সেই কম্পিটেন্সিগুলি আমার আছে কিনা। ফার্স্ট অফ অল ইজ লাইক আই উইল টেল ইউ ওয়ান থিং, দ্যাট ইজ লাইক it's not CV for the sake of CV. It's like, CV is your face. Like, you are actually talking about your experience. You are talking about your skill. So very first thing যেটা হবে যে whatever skill আমরা সিভিতে বলি কিনা, মানে সবার জন্যই বলছি, ইভেন যারা তা ওই স্কিল গুলি যখন আমি পোর্ট্রে করি, আমার যখন এক্সপেরিয়েন্স গুলি যখন আমি পোর্ট্রে করি, ফার্স্ট অফ অল অথেন্টিসিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইয়া, রাইট। তারপরে হচ্ছে যেই জবের জন্য আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি, নো দ্য জব, আন্ডারস্ট্যান্ড দ্য জব। ইফ ইউ ডু নট নো, টক টু সামবডি হু নোজ, দেন ইউ উইল বি এবল টু রিয়েলি আর্টিকুলেট যে আমার এই জবটার জন্য আমার এগুলি রেলেভেন্ট এক্সপেরিয়েন্স বোধহয় অর্গানাইজেশন চাচ্ছে, দেন ইউ নিড টু হাইলাইট দোজ রেলেভেন্ট এক্সপেরিয়েন্স। আমার এই জবটার জন্য স্পেসিফিক কিছু স্কিলস অ্যান্ড কম্পিটেন্সি চাচ্ছে, সেটা আমার হাইলাইট করতে হবে। অ্যান্ড প্রত্যেকটা জবের জন্য, প্রত্যেকটা ইন্ডাস্ট্রির জন্য it is required. You might not be having, like, maybe it's like you need some people manager experience, right? People manager experience যদি direct experience না থাকে, think about, like, what are the indirect experience that you have, highlight those. So প্রত্যেকটা জবের জন্য, প্রত্যেকটা ইন্ডাস্ট্রির জন্য it is very targeted. আমি যেটা টার্গেট করতে চাচ্ছি সেটা অনুযায়ী I have to tailor made it. আপার সাথে যদি একটু অ্যাড করি, যেমন অহরহই আমরা আম, আহ, অহরহই আমরা ফ্রেশার যখন রিক্রুট করি, তখন তো সে তো আসলে আম, কোনো পিপল এক্সপিরিয়েন্স, মানে আমাদের মানে সো কল্ড পিপল এক্সপিরিয়েন্স নিয়ে আসে না। তাহলে আমরা যখন খুঁজি তখন আসলে কিসের ভিত্তিতে বুঝি এই লোকটা কনফ্লিক্ট ম্যানেজমেন্টে ভালো হবে, বা এই 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 ক্যান্ডিডেট বা এই ছেলে বা মেয়ে পিপল মানে কনফ্লিক্ট ম্যানেজমেন্টে ভালো হবে, কিংবা টিম ওয়ার্কে ভালো হবে, কিংবা পিপল ম্যানেজমেন্টে ভালো হবে, কিভাবে বুঝবো? আমরা তখন চলে যাই তার ইউনিভার্সিটির লাইফে, যে তুমি ইউনিভার্সিটি লাইফে তুমি কি করেছো, তুমি Absolutely. কয়টা ইভেন্ট করেছো। তখন যখন বলবে যে আমি এই ইভেন্টটা করেছি, এটার সাথে ছিলাম, স্বভাবতই আমরা ওইটার ভিতরে ঢুকে যাবো যে সে আসলে কিভাবে ম্যানেজ করেছে। তো একটা জিনিস হচ্ছে হলো গিয়ে যে এইটা আসলে ডিফিকাল্ট এই মুহূর্তে বলা যে আসলে সিভিটা এক্স্যাক্টলি কেমন হবে। দ্যার ইজ নো সিঙ্গেল মডেল যে এরকমই হইতে হবে। ইট হ্যাজ টু বি স্পেসিফিক টু দ্য জব। অ্যাট দ্য সেম টাইম আপা যেটা বললেন, জেনুইনিটি অফ সিভি আমরা অহরহ পাই। আমরা তিনজনই যারা আছি এখানে, এবং নিশ্চয়ই আমাদের অডিয়েন্সও অনেকে আছেন, অহরহ পাই যে যেটা লিখছে সে সেটা ঠিকমতো বোঝেই না, সে কি লিখেছে নিজেই বোঝে না। ঠিক আছে, লিখে লিখে আসছে। যখন ইন্টারভিউ করতে যাচ্ছিস, তাকে যখন এক্সপ্লেইন করতে বলেছি যে এখানে কি করেছেন, আসলে নাই, হয়তো বা কোনো এক জায়গা থেকে হয়তো বা লিখেছে বা তার মনে হয়েছে লিখেছে। তো বলবো যে অল্প লেখেন, অল্প জিনিস লেখেন, বাট মানে সঠিক জিনিস লেখেন যেটা আপনি রিয়েলি করেছেন বা পারেন। আমার মনে হয় এদিক থেকেই এটা করলেই ভালো হবে। আর সিভি নিয়ে আলাদা করে আমরা হয়তো সেশন করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা পরের কোশ্চেনে চলে যাই। আমিন ভাই, আমি কিছু বলতে চাই। শিওর শিওর ভাই। আচ্ছা, আমি হামিদ। আমি আমি প্রায় 18-19 বছর এইচআর প্রফেশনে আছি, অর্গানাইজেশন ডেভেলপমেন্ট নিয়েও কাজ করছি। ভেরি গুড। আহ, জি। এই যেই কনভারসেশনটা হলো, আমি এখানে একটু বলতে চাই জেনজিদের, মানে আমরা এইচআর থেকে প্রায় দেখি যে সবার একটা টেন্ডেন্সি থাকে প্রতি 2 বছর পর পর একটা প্রমোশন হতে হবে। হ্যাঁ, আমি আজকে জবে ঢুকলাম, তার 2 বছরের মাথায় আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হতে হবে। হ্যাঁ, তো এই 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 যে মাইন্ডসেট, এইখান থেকে আসলে
যতদিন আমরা সরতে না পারবো ততদিন আসলে মানে ক্যারিয়ার যেটাকে বলে ওইটা আসলে একটু টাফ হয়ে যাবে এক। তারপরে হচ্ছে গিয়ে সিভি, আমরা যারা এইচআরে আছে আমাদের কাছে সিভিটা এখনো অতটা এই যে সিভি ফরম্যাটিং কত সুন্দর করে সিভিটা বানালো এটা এতটা ইম্পর্টেন্ট না, কারণ আপনিও যে এক্সাম্পলটা দিলেন একটা ফ্রেশারকে যখন রিক্রুট করবেন আপনি তখন ওই যে ওর সাথে কথা বলছেন সেই ইউনিভার্সিটিতে কি করেছে এই যে জিনিসগুলো জিজ্ঞেস করছেন, তার মানে কি আমরা এখনো কিন্তু ফেস টু ফেসে বিশ্বাসী। সো আমরা যে টুলস বা এআই টুলস যেটাই হোক না কেন, যে যতটুকু এখন ইউজ করছি বা বাংলাদেশে যতটুকু প্ল্যাটফর্মে যতটুকু আছে, কিছু টুলস আছে যে হ্যাঁ স্যালারি এক্সপেকটেশন কেউ অনেক আহামরি এক্সপেকটেশন দিয়ে দিয়েছে, ওদেরকে হয়তো আমরা বাদ দিয়ে দিচ্ছি, এইভাবে করে শর্ট লিস্ট করে ছোটটা করে নিয়ে আসছি। কিন্তু তারপরে কিন্তু যেমন আমি ব্যাংকের জন্য বেশ কিছু ম্যাস রিক্রুটমেন্ট করে থাকি, আমারও কিন্তু যখন একসাথে আমার 150-200 লোকের ইন্টারভিউ নিতে হচ্ছে, সো এটা যখন করি তখন কিন্তু ওই টুলস গুলো হ্যাঁ কিছুটা ইউজ করি, বাট ফেস টু ফেসই ইন্টারভিউ বেশি নিচ্ছি। সো এআই আসলে এখনো অতটা ইম্প্যাক্ট আমাদের দেশে ফেলবে না আদার দেন আইটি ইন্ডাস্ট্রি, আমি যতটুকু বুঝতে পেরেছি এখন পর্যন্ত। হ্যাঁ আইটি ইন্ডাস্ট্রিতে হয়তো অনেকের সমস্যা হচ্ছে, বাট অন্যান্য ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় স্পেশালি ইঞ্জিনিয়ার্স বা এইচআরও এইগুলোতে আসলে খুব একটা ইম্প্যাক্ট এখানে পড়বে না। আর ইন্ডাস্ট্রি 4.0 যেটা বলছে সেটা আসলে আমরা সবসময় স্মার্ট ওয়ার্ক নিয়ে কাজ করি, এখন মেশিনগুলো একটু স্মার্ট হয়ে যাচ্ছে, এইটাই আসলে ইন্ডাস্ট্রি 4.0। কারণ হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল আমি যদি একটা গার্মেন্ট ইন্ডাস্ট্রির কথা বলি, আগে বিভিন্ন মেশিন সবসময় ইউজ হতো, কিন্তু সেই মেশিনগুলো যখন ইউজ হতো এটা ডাটাটা আলাদাভাবে কেউ না কেউ এখানে বিভিন্নভাবে এন্ট্রি দিত। এখন যেটা হয় এই মেশিনগুলোই অটোমেটিকলি সেই ডাটাগুলো জেনারেট করছে এবং সেই ডেটাগুলো অটোমেটিক্যালি ডেটাবেজে যে ইন্টিগ্রেটেড হয়ে একটা ইআরপি সিস্টেমে চলে যাচ্ছে। সো 4.0-তে এই জিনিসগুলো অনেক ইজি হয়ে গেছে, এখানে কি খুব একটা লোকজনের ইনভলভমেন্ট প্রয়োজন হচ্ছে না। সো এইগুলোকে এখন মানে অ্যানালাইসিস তো করতে হবে, অ্যাটলিস্ট অ্যানালিস্ট তো দরকার। সো এই রাইট। এই এই অপরচুনিটি গুলো কিন্তু স্টিল এক্সিস্ট। সো এখানে আমাদের এই যে স্মার্ট ওয়ার্ক করাটা জরুরি, সফট স্কিল হার্ড স্কিল যেটাই হোক না করে এই এই জিনিসগুলো অ্যাডপ্ট করে আমাদের আসলে মানে এই অ্যানালিটিক্যাল স্কিলটা আমাদের বা অ্যানালিটিক্যাল পাওয়ারটা আমাদের আসলে খুব থাকা দরকার। রাইট। রাইট। স্পেশালি যারা নিউ গ্র্যাজুয়েট তাদেরকে আমি বলবো, আমার কাছে মনে হয় যে তারা আহ, প্রথমত হচ্ছে যে হ্যাঁ আমি কাজ করব, এই ধরনের একটা মানে মাইন্ডসেট নিয়ে তাদের ইন্ডাস্ট্রিতে ঢোকা উচিত। আর ডিএনএ তে থাকতে হবে হচ্ছে কি আমি যেই কোম্পানিতে যাচ্ছি সেই কোম্পানির বিজনেসটা কি, ওই বিজনেসটা আমার আগে ভালো মতো বুঝতে হবে, আর আমি পার্টিকুলারলি ওই ইন্ডাস্ট্রি নিয়ে আমার ক্যারিয়ারটাকে ফোকাস করব, এটা আমার কাছে মনে হয়। পারফেক্ট, ইয়েস। আসলে ভয় পাওয়ার কিছু নাই, আমি যেটা আপনার সাথে অ্যাড করে বলবো, ভয় পাওয়ার কিছু নাই। কারণ হচ্ছে যখন কম্পিউটার এসেছে তখন আমরা আমরা যখন কম্পিউটার নতুন এসেছে তখনও আমরা খুব ভয় পেয়েছিলাম। ভয় পেয়েছিলাম কি হবে, সব তো জব চলে যাবে, হাবি জাবি বহুত কিছু চিন্তা করেছিলাম, কিন্তু পরবর্তীতে দেখলাম যে না, এটা তো আরো নতুন জব ক্রিয়েট করেছে। জব ক্রিয়েট করেছে মিনস হচ্ছে একটা নতুন সফটওয়্যার ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, বিশাল পৃথিবী জুড়ে বিশাল সফটওয়্যার ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, যেইটা এখন আবার নতুন রেভলিউশন তৈরি করছে। আবার নতুন করে হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, সেটার সাথে আরো অনেক সাপ্লাই চেনের অনেক লিঙ্ক করে নতুন নতুন ইন্ডাস্ট্রি এখানে তৈরি হয়েছে। সুতরাং প্রতিটা টেকনোলজি আসলে নতুন এভিনিউ তৈরি করবে, সো এত আমরা ভয় পাচ্ছি না। আমরা সবাই মাল্টি স্কিল, মানে পুরো জিনিসটার সাথে যেটা বললাম যে ওনারা যেটা বললেন, মাল্টি স্কিল হওয়াটা জরুরি, যাতে আমরা রিলেভেন্ট থাকি ফর ফিউচার চেঞ্জেস। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর বোথ যারা কাজ করছে অলরেডি আর যারা নতুন যাবেন তারা সবার জন্য। ইয়েস, আমরা লাস্ট একটা কোশ্চেন নিব, তারপরে আমরা শেষ করে দিব। জি, আচ্ছা, সর্বশেষ। আমি একটু বলতে চাচ্ছিলাম যদি জি সুযোগ প্লিজ। দেন আর কি। জি প্লিজ প্লিজ। জি, আমি তো ধন্যবাদ লুমা আপু এবং হাবিব ভাই এবং আমিন ভাই ওদেরকে। আমি একটু রিলেট করতে চাচ্ছিলাম, আপনারা একটু পলিশড কর্পোরেট সেক্টরের লোক, বাট আমরা একদম কাজ করি হলো গার্মেন্টস সেক্টরে। যদিও এটা বাংলাদেশের সবচাইতে এটা কি বলে যে লো, এটা কি বলে যে স্ট্যাটাসের দিক থেকে বলেন বা পারসেপশন বলেন, আমি যেটা বুঝি আর কি। এবং আমরা ইভেন আমরা গার্মেন্টস সেক্টরে কি হচ্ছে অনেক ক্ষেত্রে আমার বাড়ির লোকও জানে না এবং রং পারসেপশন নিয়ে আসছি, যদিও এই সেক্টরে একটা বিশাল এমপ্লয়মেন্ট আছে, হ্যাঁ, এবং এখান থেকে একটা খুব বড় অংশ জিডিপির অংশ আসতেছে এখান থেকে। এবং এখানে আমরা যেটা দেখি যে 4 থেকে 4.5 মিলিয়ন এমপ্লয়মেন্ট আছে, তার 90% হলো আপনার ওয়ার্কার।
তো এইটাকে আসলে কিভাবে আমরা এটাকে এই আপনার এই টপিকটার সাথে আজকে রিলেট করতে পারি যে কিভাবে স্কেল আপ করা যায়। হ্যাঁ, যে এখনো পর্যন্ত আমরা কিন্তু এখানে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, যেমন আমি হুট করে এই শ্রমঘন থেকে আমি এই যন্ত্রতে চলে যেতে পারবো না, এতগুলো লোক আনএমপ্লয়মেন্ট করতে পারবো না। দুই হলো এখন যে প্রাইস এত ড্রপ করতেছে ডে বাই ডে, এখন র ম্যাটেরিয়ালস এর প্রাইসই উঠে না। তো এখন যে আমার যে ইন্ডাস্ট্রি 4 এর যে ট্রান্সফরমেশন, এর জন্য যে ইনভেস্টমেন্ট সেই টাকাও নাই। হ্যাঁ, প্লাস আরো বিভিন্ন ধরনের ফ্যাক্টরস কাজ করতেছে। তো এখন আমি আসলে এভাবে তো আমার যেটা বললাম যে অবশ্যই আমার ইয়েটা অ্যাডপ্ট করা উচিত, অটোমেশন বা এই যে স্মার্ট সলিউশন গুলো বা এগুলো আমাদের আরো বেশি ইমপ্লিমেন্ট করলে পরে ডাটাগুলো যদি আমরা ওইভাবে খুব রেডিলি 1 মিনিটের মধ্যে পেয়ে যাই বা অ্যানালাইসিস করতে পারি, রাইট ডিসিশন হবে। হ্যাঁ, এইটার সাথে আমরা এই যে এত বিশাল একটা অংশ, এই শ্রমিক অংশ, এটাকে আমরা কিভাবে এটা একটু আপগ্রেড করতে পারি বা স্কেল আপ করতে পারি, এটা একটু যদি আপনাদের ধারণা থেকে আহ, কিছু সাজেশন দিতেন। ঠিক। হাবিব ভাই, আহ, হুম, আপনার কাছে okay. এটা ইয়ে করলাম। Thank you very much, Atik bhai. First of all, I have a full respect and full, the gratitude to all the garments owners and the garments professionals, RMG sectors. I have full respect for them. They are the main contributor toward the GDP. So nothing to get kind of feel low. We know the contribution of the RMG sector. First of all, thank you for that, but thank you for your question. যেটা হয়েছে, যদি আমি আরএমজি সেক্টরের টোটাল এন্ড টু এন্ড সাপ্লাই চেনটা নেই, কারণ আরএমজি সেক্টর ফুলি ড্রিভেন বাই সাপ্লাই চেন অপারেশনস, দা আফটার গেটিং দ্য অর্ডার। সো এইখানে অনেকগুলো মাল্টিপল সেক্টর আছে, লাইক ইয়োর ডাইং সেক্টর, ইয়োর টেক্সটাইল সেক্টর, দেন ইয়োর সুইং অ্যান্ড থ্রেড, সুইং সেক্টর। সো আপনি যেটা বললেন, মেসিভ ম্যান পাওয়ার আমাদের সুইং ইন্ডাস্ট্রিতে যেটাতে কাজ করে, যেটাতে আপনার সেইখানে আমাদের ওয়ার্ক ডিপেন্ডেন্সি আছে। But if you talk about the color thread production, if you talk about the dye identifications and the chemical mixing, that industry we cannot stop for transforming, from manual to smart. That will happen. Now it depends on the country economy. So after enter question, 50% depend করে country macro economy উপর, how government will support the infrastructure facility to the RMG sector to elevate their level. So ওইটা তো পলিসিগত ব্যাপার। So that policy support will be required. As a spokesperson, we can talk into the different forum and to bring the efficiency, কিভাবে আমরা ওটাকে কি করতে পারি, আরো ভালো গ্রোথ নিয়ে আসতে পারি। সো সেটা কন্টিনিউ রাখতে হবে ডায়লগ স্টেজে, পলিসি লেভেলে। সেকেন্ড হচ্ছে 50% অ্যান্সার, যে আপনার কিভাবে আমরা ইফিসিয়েন্সি নিয়ে আসতে পারি উইথ দ্য মেসিভ ম্যান পাওয়ার পার্টিসিপেশন। সো আমি যেটা বলে বুঝি অ্যাজ এ লেম্যান, আমি আরএফজিতে জব করি নেই, আমাদের কিছু ইউএসপি আছে বাংলাদেশি ওয়ার্কারদের, যারা একেবারে ফ্লোর লেভেলে কাজ করে, তাদের কাজ এত ভালো, আই হ্যাভ হার্ড দ্য এপ্রিসিয়েশন ফ্রম দ্য ডিফারেন্ট কর্নার। আমি এখনো দেশে বাইরে থাকি, আমার ফ্রেন্ডরা থাকে, সবাই শুনছে বাংলাদেশে এসে কাপড় কিনে তারপর নিয়ে যায়, আমরা বাইরে কাপড় কিনি না। আমি থাইল্যান্ডে থেকে থাইল্যান্ডের ড্রেস আমি বাংলাদেশে গিয়ে তারপর কিনি আর কি। সো বিকজ অফ দ্য কোয়ালিটি। সো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, উই ক্যান ড্রাইভ দ্য কোয়ালিটি পার্সপেক্টিভ, হুইচ ইজ আওয়ার ইউএসপি। অর্থাৎ আমাদেরকে যে বায়াররা অর্ডার দিচ্ছে, সেখানে আমাদের ইউএসপিটা কি RMG sector? Definitely we have something. That's why still we are getting order. Number one, yes, we are low cost, but at the same time, whether we are compromising the quality on that sector, perhaps not. So whether আমাদের যে লোকগুলো আমরা নিচ্ছে, যে মেসিভ পিপল, তাদেরকে আমরা আর একটু ট্রেন করতে পারি কিনা। বাট এখনো তো বাংলাদেশের আপনার কম্পিটিশনে আমরা হয়তো বা থার্ডে চলে গেছি, সামটাইমস ভিয়েতনাম যায়। সো আমাদের চায়নার আমরা কত ভাগের, আমি শুনেছি যে 20 ভাগের 1 ভাগ কাজও আমরা করি না। সো আমাদের কিন্তু অপরচুনিটি আছে। সো ওই জায়গায় আমাদেরকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ করতে হবে ইন টার্মস অফ, ইউ ফরগেট দ্য এআই ফর দেম। এআই সব জায়গায় হবে বা স্মার্ট আপনার মেশিন সব জায়গায় হবে তা না। সো ওই লেভেলের লোকের জন্য আমি যেটা মনে করি, উই নিড টু অ্যারেঞ্জ দ্য প্রপার ট্রেনিং, উই নিড টু মেক দ্য ডিসিপ্লিন দেয়ার অ্যান্ড create the synergy among the workforce, whether they are collaborative, আমাদের টার্নওভার রেশিও কেমন, ওদের ফ্যাসিলিটি দিতে হবে কিনা, গভর্নমেন্টের পলিসি কি নিয়ে আসা যায়, ওগুলো কাজ করে ওই জায়গায় আপনি আরো প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি ইমপ্রুভ করতে পারেন। তাহলে আমরা আরো ওয়ার্ক অর্ডার বেশি পাবো। আর আপনি যদি স্কেল পেয়ে যান,
তাহলে that skill will help you to sustain in the market. So that's the answer Yeah. from me. ওকে, থ্যাংক ইউ হাবিব ভাই। আমি আরেকজনের জাস্ট প্রশ্ন নিয়ে আমি আসলে সত্যিকার অর্থে শেষ করব, কারণ আসলে একদমই সময় নাই আসলে। 10:30 বেজে গেছে। লোমা আপা অনেক আসসালামাইকুম। তাড়াতাড়ি ঘুমায় যায় আমি জানি। থাইল্যান্ডে আহ, 11:30 বাজে, থাইল্যান্ডে হ্যাঁ, 11:30 বাজে। 11:30 বাজে। আমি আমি মাশরুর ভাইকে আমি একটু বলবো যে প্লিজ আপনি একটু প্রশ্ন করুন। আচ্ছা, লাস্ট আসসালামু আলাইকুম। আর শুনতে পাচ্ছেন আপনারা? জি 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 জি, প্লিজ মাশরুর ভাই। আচ্ছা, তো আমি এমএবিসি 2023 ব্যাচের। তো আমি কারেন্টলি এইচএসসি দিয়েছি। জি, আমার দুটো কোশ্চেন ছিল আর একটা ওপিনিয়ন ছিল। তো আপনাদের লিবার্টি থাকলে আমি ওপিনিয়নটা আগে বলবো নাকি আগে কোশ্চেন দুটো? সরি। আমার দুটো কোশ্চেন ছিল আর একটা ওপিনিয়ন ছিল, তো আগে কি ওপিনিয়নটা বলবো নাকি কোশ্চেন হ্যাঁ, দুটো? বলুন বলুন, একটু একটু সংক্ষিপ্ত করে বলুন, সময় আমাদের সংক্ষেপ। আচ্ছা, জি আমি শর্টেই বলতেছি। আমার জি ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে রিগার্ডিং টু লোমা ম্যাডাম, যে এইচআর এ বর্তমানে, যেহেতু সে আর কি মানে লং টাইম ধরে এইচআর এ কাজ করেছে, এইচআর এ এখন বর্তমানে কোন কোয়ালিটি আর স্ট্যান্ডার্ড গুলা হচ্ছে স্ট্যান্ড আউট করে আর কি, লাইক যে কোনো সেক্টর হোক, ব্যাংকিং বা যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি, মানে যেহেতু একসাথে অনেকজনের ইন্টারভিউ হয়, কোন স্পেসিফিক কোয়ালিটি গুলো স্ট্যান্ড আউট করে? ওকে জি। আর স্পেসিফিক সেকেন্ড কোয়ালিটি কোশ্চেন, যখন আচ্ছা, আমরা ইন্টারভিউ করি তখন নাকি? জি জি, হুম একদম ইন্টারভিউ লেভেলে। হুম and the second question, এটা কি? সেকেন্ড কোশ্চেন অ্যাকচুয়ালি হাবিবুর রহমান স্যারের কাছে, আপনার সাপ্লাই চেইন রিলেটেড আর কি। আচ্ছা, সেটা কি তাহলে এখন বলবো? না, তাহলে আমি রেসপন্ড করি, তারপর কোশ্চেনটা করলে মনে হয় ভালো হবে, Sure. তাই না নাকি? আচ্ছা, ঠিক আছে, খুব কুইকলি রেসপন্স করি। ইন্টারভিউতে যখন দেখি, আমি ভেরি ফার্স্ট থিং যখন একটা মানুষের সাথে কথা বলি, আই ট্রাই টু সি দ্যাট অথেন্টিসিটি সবার আগে দেখি আমি, যে এক্সপেরিয়েন্স গুলি বলেছেন অল দিস, কারণ দুইটা তিনটা কথা বলার পরেই কিন্তু আমরা বুঝতে পারি যে সেই স্পেসিফিক যে এক্সপেরিয়েন্সের কথাটা বলা হয়েছে, ওটা কি আদৌ এক্সপেরিয়েন্সটা আছে কি নাই, সেটা দুইটা তিনটা কথা বলার পরেই কিন্তু আমরা বুঝতে পারি। সেটা আমরা সব সময় দেখি। আরেকটা জিনিস আমি সব সময় দেখি, সেটা হচ্ছে যে I try to look into the agility. I try to look into the agility in terms of it's like একটা লার্নিং এজিলিটিটা কেমন আছে, মাইন্ডসেটটা কেমন আছে, ওপেন মাইন্ডসেট আছে কিনা। কারণ আমার সাথে আমার যদি টেকনিক্যাল স্কিল কি কি লাগবে পার্টিকুলার জবের জন্য, এটা কিন্তু আমার সাথে যে আমার কলিগ থাকে যে পার্টিকুলার ফাংশনে, দে জাজ দ্য টেকনিক্যাল স্কিল। I look into the compatibility, and I also look into some of the very essential competency that will determine that যে আমার অর্গানাইজেশনের সাথে কম্প্যাটিবিলিটি কি আছে। আর এই রিসোর্সটা যদি আমি আজকে আমার অর্গানাইজেশনে নেই, what is the probability of this resource contributing to the high to in a highest manner to my organization and growth হচ্ছে কিনা। কারণ যখন আমরা যে কোনো একটা মানুষকে যখন রিক্রুট করি, we spend lot of energy and resources behind that person, তাই তো? এই জন্য হচ্ছে আমরা ওই লার্নিং এজিলিটিটা খুব দেখি, চেঞ্জ এজিলিটিটা দেখি। অনেক সময় মনে হয় যে ফ্রেশারের মধ্যে আমরা এগুলি কি করে বুঝতে পারবো। ওই যে আমিন কতগুলি কথা বললো যে ফ্রেশারেরও হচ্ছে বিভিন্ন বিভিন্ন কনটেক্সটে হাউ দ্যাট পারসন হ্যাজ reacted or taken action or communicated or like problem solve কিভাবে করেছে, ওগুলি দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডামকে। আর আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে হাবিবুর রহমান স্যারকে। আমি একটু শর্টে বলি একদম, সেটা হচ্ছে যে স্যার, আপনি অনেকগুলো এস্টাবলিশড বড় কোম্পানির সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে লিড করেছেন, বাট আমার কোশ্চেন হচ্ছে, ধরেন কোনো স্টার্ট আপ কোম্পানি হতে পারে, এটা একটা আমব্রেলা সার্ভিস, যে অনেকগুলো সার্ভিস একসাথে দেয়। ওরা যখন, ওদের তো শুরুতে কোনো রিসোর্স এই থাকবে না, স্পেসিফিক স্কিল গুলি দেখি আপনি আসে, তখন ইটস লাইক wherever you put him, that person will have the keenness to learn. So এই জিনিসগুলি irrespective of the industry, irrespective of the organization, we try to look into that. Very shortly বললাম। হাবিব ভাই, আপনার প্রশ্নের উত্তরটা। Perhaps question not completed. What is আমি the কোশ্চেনটা company কমপ্লিট name করতে you পারিনি। mentioned? Please tell me the question again. মানে ওই কোম্পানির কাজ কি, ধরেন সাপোজ আমি যদি একটা রেডিমেড এক্সাম্পল নিই, ধরেন কথা শুরুতে চাল ডাল যেমন ছিল, ওদের একটা ওয়্যার হাউস Who ছিল is the company? চাল Who is ডালের, the company? চাল ডাল। Chaldal. কারণ Chaldal, শুরুতে হ্যাঁ। একটা ওয়্যার হাউস ছিল, ওদের একটা সাপ্লাই চেইন ছিল, তারা এস্টাবলিশ কিভাবে করেছে, কারণ ওদের তো কোনো ইয়া ছিল না,
শুরুতে কোনো রিসোর্স ছিল না, তো ইনসেপশনটা শুরুটা কিভাবে হয় কাইন্ডলি যদি একটু বলতেন। Oh, okay. You are talking about the startup like Chaldal, like those who do not have like own anything like you are talking about like Grab or like Uber, মানে ওরা কিভাবে সাপ্লাই চেইনটা এস্টাবলিশ করেছে, like this. The ইয়া question ইয়া is like this, right? Okay. ইয়া সো আমরা এটা হচ্ছে ই কমার্স মডেল, হ্যাঁ, ই কমার্স সাপ্লাই চেইন, ওটা টোটালটাই সাপ্লাই চেইন ড্রিভেন একটা ভার্চুয়াল মার্কেটিং ক্রিয়েট করে করছে। সো এটা হচ্ছে যে ডিমান্ড সেন্সিং, আগে হচ্ছে ওদের ই কমার্স যে প্ল্যাটফর্ম, দ্যাটস দ্য মেইন ইন্টারফেস উইথ দ্য কনজিউমার্স। হোয়াট দে টার্গেট ইজ দ্য কনভেনিয়েন্স টু দ্য কনজিউমার্স হু ডু নট লাইক টু গো টু দ্য মার্কেট ডিরেক্টলি টু হ্যাভ দেয়ার প্রোডাক্ট। সো দ্যাট ইজ দ্য সেগমেন্ট দে অপারেট। সো তাদের সুবিধা হয়েছে দে সি দ্য ডাটা, যে আমি আমার প্রতি মিনিটে কতজন কনজিউমার আমাকে ক্লিক করতেছে, কতটা অর্ডার পাচ্ছি। So they have a kind of a, the real time data এবং from consumer direct household থেকে পাচ্ছে। So this data has helped them. So আমরা সাপ্লাই চেইনে যে মডেল, বিজনেস মডেল ক্রিয়েট করি, আমরা একটা বিজনেস মডেলে একটা ওয়ার্কিং ক্যাপিটাল রাখা হয় যে এত টাকার ইনভেন্টরি আমি রেখে দেবো, আমার বিক্রি হোক আর না হোক, দ্যাটস দ্য মাই বিজনেস রিস্ক। সো চাল ডালের মতো কোম্পানি যেটা করছে যে দ্যাট ইজ অ্যাজাম্পশন যে আমি 1 crore টাকার বিজনেস করব একদিনে, কিন্তু এখান থেকে আমি ফার্স্টে 30 লাখ টাকার একটা ইনভেন্টরি রাখবো, দেন আমি এটাকে সাপ্লাই করব, দেন আমি আবার রিপ্লেনিশ করব। সো ওরা যে প্রোডাক্ট সেগমেন্টে অপারেট করেছে, লাইক আমি যদি গ্রোসারি আইটেম বলি, যেমন রাঁধুনি গুঁড়া মশলা নিল অথবা এসিআই থেকে চাল নিল, মানে সল্ট নিল, সো এই টাইপের কোম্পানিগুলোর সাথে ওদের এগ্রিমেন্ট আছে যে আমি যদি তোমাকে অর্ডার দেই তাহলে তুমি আমাকে 24 আওয়ার্সের মধ্যে রিপ্লেনিশমেন্ট করবে আমার ওয়্যার হাউসে। দেন চাল ডাল হ্যাজ দেয়ার ইন্টারফেস যে আমি এই সেগমেন্টে অপারেট করতেছি, এই সেগমেন্টে আইকে অথবা দারাজ, আমি এই সেগমেন্টের অর্ডারের ভিজিবিলিটি পাচ্ছি। সো ওদের ওয়্যার হাউসের অ্যাডজেসেন্ট ওয়্যার হাউস হইতে পারে বসুন্ধরা, হুইচ উইল কভার উইল উত্তরা, উই ডু দ্য ম্যাপিং। সো যে কোম্পানি ওদেরকে সার্ভিস দেবে সেই ওয়্যার হাউসে দেবে, সেই ওয়্যার হাউস থেকে সে আবার এটাকে মিল্ক রান বলি আমরা, মিল্ক রান ডেলিভারি করবে। মিল্ক রান মানে হচ্ছে সিঙ্গেল পয়েন্ট পিক আপ, মাল্টিপল পয়েন্ট ড্রপ। সো এখানে তো স্মল স্মল ড্রপ হয়। তো চাল ডাল ক্রিয়েট করছে কি একটা মুভিং ওয়্যার হাউস ভ্যানে ক্রিয়েট করছে, করে একটা সার্টেন 10 কিলোমিটার 20 কিলোমিটার ধরে ওইখান থেকে ওরা এই ড্রপ মিল্ক রান করে করে এটাকে কি আপনার ডেলিভারি করছে। সো বাট ওদের ক্যালকুলেশন আমার অনেক কোশ্চেন আছে যে ডেলিভারি করতে ওদের কস্ট কত, মার্জিন কত। সো ইট ডিপেন্ডস অন যে আমি যখন স্কোয়ার থেকে একটা প্রোডাক্ট 100 টাকায় কিনলাম, আমি যদি 120 টাকায় বিক্রি করি এমআরপিতে, যে 20 টাকা আমার থাকতেছে, সেই 20 টাকা দিয়ে ওয়্যার হাউস কস্ট, ডিস্ট্রিবিউশন কস্ট, ম্যান পাওয়ার কস্ট সব কি করতে পারবো কিনা, আমার এটা নেট প্রফিট থাকবে কিনা আফটার অল দিস এক্সপেন্সেস, সেই ক্যালকুলেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো সাপ্লাই চেনের যদি ফিজিক্যাল মডেল বলেন, ফিজিক্যাল মডেল হচ্ছে কোম্পানি, প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার অথবা ম্যানুফ্যাকচারার ডিস্ট্রিবিউটর, সেখান থেকে ভার্চুয়াল ওয়্যার হাউস হতে পারে একটা ভ্যান অথবা ফিক্সড ওয়্যার হাউস, দেন ফ্রম দেয়ার থ্রু দ্য মিল্ক রান ডিস্ট্রিবিউশন মডেল টু দ্য কাস্টমার ডোর। সো দ্যাট ইজ দ্য মডেল দে ফলোড। তো আর থ্যাংক একজন ইউ। একজন মাত্র কোশ্চেন করছিল এতক্ষণ, লাস্ট কোশ্চেনটা কি নেওয়া যায়? ইয়েস, ঠিক আছে, একজন আবির আবির। আবির জি, আসসালামু আলাইকুম। জি। জি, আমি আবির। আমার স্কুলের এসএসসি ব্যাচ হচ্ছে 2002। তো আমার মেন কোশ্চেনটা হচ্ছে লোমা ম্যামের কাছে, যে আমরা যারা দীর্ঘদিন মোটামুটি অলরেডি জব করেছি, ইদানিং কালে হয়তো কোনো একটা রিজনে দেশের পরিস্থিতির পরিবর্তনের সময় বা প্রেক্ষাপটে অনেকেই এরকম আমার মতো হয়তো একটা গ্রুপ অফ কোম্পানি থেকে বের হয়ে আসতে বাধ্য হয়েছে। তো বর্তমান সময়টা বা ইতিমধ্যে গত 2-3 বছরে যতগুলো আসলে ইন্টারভিউ আমি ফেস করেছি, এইচআর যারা আছেন বা যারা রিক্রুটমেন্ট নেন বা রিক্রুটমেন্ট ব্যবস্থা করেন, তাদের কাছ থেকে একটা মনোভাব আমরা পেয়েছি যে, আমি এই জন্যই ব্যাচটা উল্লেখ করলাম যে আমাদের এজটা 40 আপ। হ্যাঁ, এবং আমাদের যদিও আমার আসলে
আমি ফিনান্সে পাস করে আমার কাজের এক্সপিরিয়েন্সটা হয়ে গিয়েছে কাস্টমার সার্ভিস সেক্টরে। তো সেক্ষেত্রে দীর্ঘ 10-11 বছরের জার্নি আমার এই সেক্টরে। বাট এখন এই সেক্টরেই তো স্বাভাবিক, ম্যাম যেটা বলছিল যে আসলে আপনি কোন জিনিসটা জানেন, এই জিনিসটার উপরেই আসলে ফোকাস করা উচিত। কোনো জায়গায় যদি আপনি সিভি ড্রপ করেন, যেটা আমি জানি না, সেখানে আসলে সিভি ড্রপ করে তো আসলে ওইটা বৃথা, এবং ওই ক্ষেত্রে আমি আসলে এটার ফলও পাবো না। তো এই জিনিসটা আসলে লক্ষণীয়। ইদানিং কালেই দেখছি যে আমাদের দেশে যেরকম ব্যাংকেও একটা কাস্টমার আবির, একটু সার্ভিসে প্রশ্নটা শর্ট জবের, শর্ট করে বলেন। আবির, জি জি, প্রশ্নটা সরাসরি শর্ট করে বলেন। জি। ক্ষেত্রে দেখা যায় যে একটা এজ লিমিট আছে। তো এই ক্ষেত্রে আসলে আমরা হুট করেই তো আসলে এই ক্যারিয়ার এক্সপিরিয়েন্সটা থেকে বের হয়ে আদার্স কোনো অপশন, কারণ ভবিষ্যতে হয়তো এই সেক্টরেও এআই চলে আসবে। তো যেহেতু বর্তমানে এআই এর প্রেশার, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি ভবিষ্যতে আসলে? আচ্ছা, তো ফার্স্ট অফ অল যেটা বলি আমি, আম, যদি এইজ লিমিট কোনো অর্গানাইজেশন থেকে বলে থাকে সেটা আসলে একটু দুঃখজনক। কারণ হচ্ছে আমরা অনেক অর্গানাইজেশনে কিন্তু আমরা কখনো কোনো ডিসক্রিমিনেশন এইজ কিংবা জেন্ডার কিংবা এথনিসিটি কোনো ডিসক্রিমিনেশন আমরা আমরা কখনোই করি না। আমরা চাই না যে কেউ এটা স্পেসিফিক ভাবে করুক। এটা আসলে গত 2-3 বছরের আমাদের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক চ্যালেঞ্জের ক্ষেত্রেই হচ্ছে আমরা অনেকগুলি চ্যালেঞ্জ দেখেছি বিভিন্ন বিভিন্ন অর্গানাইজেশনের মধ্যে, অ্যান্ড দেন অলসো উই হ্যাভ সিন লট অফ জব লস অলসো উই হ্যাভ সিন। আমার আমার জন্য যেটা মনে হয় যে এই 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 সময়ের মধ্যেও যে স্পেসিফিক যদি আমি ফাইন্যান্সে কাজ করি কিংবা এইচআর এ কাজ করি কিংবা যে ফাংশনেই কাজ করি কিনা করি, যে ফাংশনেই কাজ করি, সেখানে হচ্ছে আমার ওইটা একটু মনে রাখতে লাগবে যে হচ্ছে যেই অর্গানাইজেশন আমি যাচ্ছি ওই অর্গানাইজেশনের জন্য পার্টিকুলার কোন স্কিলটা বেশি রেলেভেন্ট কিংবা কি চাচ্ছে, আমার চেঞ্জগুলি ওই আমার সেক্টরের চেঞ্জগুলি কি কেমন হচ্ছে। যেমন ফাইন্যান্সে যদি হয়, ফাইন্যান্সের মধ্যে কোনো এমন কোনো নতুন কোনো কিছু টুল আছে যেটা আমি শিখলে হয়তো আমার এমপ্লয়াবিলিটিটা বাড়বে, কিংবা স্পেসিফিক যেই ব্যাংকিং সেক্টরে যদি আমি দেখি তাহলে ব্যাংকিং সেক্টরের নিডগুলি কি আছে। আমার যদি কোথাও যদি স্কিল গ্যাপ থাকে, ইট ইজ গুড টু ডু অ্যাসেসমেন্ট অ্যান্ড লুক ইনটু দ্যাট। ওকে ফাইন, এটার সাথে যদি আমি এই লার্নিংটা করি এটা আমার কাজে কাজে দিবে কিনা, ওইটা কিন্তু আমাদের একটু মনে রাখা দরকার। এই জন্য এই কথাটা আমরা বারবারই বলছিলাম, যেটা যেই আমরা যে যে যেই ক্ষেত্রেই কাজ করি না কেন সেই ক্ষেত্রে সাথে একটু ফরওয়ার্ড লুকিং স্কিলগুলি কি হতে পারে সেটা নিয়ে নিজেদেরকে একটু ট্রেন করা, কিংবা সো দ্যাট আমরা যাতে সবসময় রেলেভেন্ট থাকতে পারি সেটা যাতে থাকে। আর আসলে হচ্ছে লার্নিং এজিলিটি থাকলে কিন্তু বয়স কোনো বাধা না। লার্নিং এজিলিটি থাকলে বয়স একদমই বাধা না। জি। আহ, আহ, আমরা একদম শেষ পর্যায়ে। হাসিন, তোমাকে আমি আর হাবিব ভাই পরে উত্তর দিব, অসুবিধা নেই, ঠিক আছে? শিওর। Sure. আমি ও আমি কি বাদ একটা পড়ে ছোট্ট গেল? প্রশ্ন হাসিনেরটা ছিল, কি বাদ পড়ে গেল শুধু? ছোট্ট একটা প্রশ্ন এটা করতে হাসিনেরটা চাচ্ছিলাম বাদ আমি। পড়ে নাই। হ্যাঁ, সাব্বির ভাই কিছু বলছেন? সরি। মানে সময় খুবই সংক্ষিপ্ত, তারপরেও আমার আজকে ইচ্ছা ছিল খালি যতদূর পারি আমি আপনাদের কথাগুলো শুনবো, নলেজটা নেব। কিন্তু আমার ভেতরে একটা ছোট্ট প্রশ্ন জেগেছে, যদি সুযোগ পেতাম। জি জি, সাব্বির ভাই প্লিজ। আহ, বাংলাদেশে এইচআর এর একটা ঘটনা, যেটা সিকিউরিটি সার্ভিস, এটা মানুষ যেভাবে গ্রহণ করেছে, সিকিউরিটির জন্য সিকিউরিটি কোম্পানিগুলোর সাথে একটা কন্ট্রাক্ট করে, এবং এইচআর এর অনেক সমস্যা নিয়ে বড় বড় কোম্পানি ফাইট করছে। অনেকে জব অপরচুনিটি দিচ্ছে কিন্তু নিতে পারছে না। এই জায়গায় আমার একটা প্রশ্ন হলো, এই সিকিউরিটিকে ফলো করে অ্যাকাউন্টেন্ট দেয়া, টিচার দেয়া, বিভিন্ন বিষয়ে এক্সপার্ট সাপ্লাই দেওয়ার সুযোগগুলো কেন বাড়ছে না? এই প্রশ্নটা আমার এই জন্য যে আমরা মণিপুরি স্কুলে যে
রিক্রুটের দুর্নীতি হয়েছে, আমরা সাম্প্রতিক সময়ে জানতে পারলাম। অর্থনৈতিক দুর্নীতির বাইরেও কিন্তু বড় একটা সংখ্যার বিষয় হলো শিক্ষক নিয়োগে একটা বড় দুর্নীতি হয়েছে। তো এই শিক্ষক সাপ্লাই করি আমরা, এমন কোনো ম্যানেজমেন্ট অথরিটি আছে কিনা, অথবা এই জায়গাগুলোতে কোনো সুযোগ তৈরি হবে কিনা, আপনারা এক্সপার্ট হিসাবে কি মনে করেন? এই প্রশ্নটা লোমাপা উত্তরটা এটা বলছিলাম। প্রশ্নটার উত্তর আমি দিই। জি, Sure. সাব্বির ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। সাব্বির ভাই হচ্ছে আমাদের 81 ব্যাচের একজন ছাত্র সংগঠক, এবং উনি লোমাপা একটু পরিচয় করে দিচ্ছি ওনার, সেটা হচ্ছে উনি কিংসুক সমবায় সমিতি যেটা ছিল, আমরা নাম শুনে থাকবো, কিংসুক সমবায় সমিতির উনি প্রেসিডেন্ট ছিলেন এক সময়। সো সাব্বির ভাই, তো এখন আমি এই জায়গাটাতে বলবো বোধহয় যে ফোজারহাট ক্যাডেট কলেজেরও কয়েকজন ছিল নাকি, ক্যাডেট কলেজের কয়েকজন ছিল বোধহয় না ওই সমবায়ে, কিংসুকে নাকি সাব্বির ভাই, অনেক জায়গা থেকেই অনেকে ছিলেন। ছিল? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সো এই জায়গাটাতে সাব্বির ভাই, নাম্বার ওয়ান আমি বলবো যে এক হচ্ছে সিকিউরিটি সার্ভিসটাকে ফলো করে একই রকম ভাবে আউটসোর্সিং করা যায় কিনা এমপ্লয়মেন্টের, এইটা কিন্তু আছে বাংলাদেশে, প্রচুর আছে বলতে হচ্ছে প্রচুর আউটসোর্সড এমপ্লয়ি আসলে বিভিন্ন কোম্পানি আছে, কোম্পানিগুলো বিভিন্ন ধরনের ওয়ার্কার লেভেল থেকে শুরু করে ম্যানেজমেন্ট লেভেলের বিভিন্ন লোক সাপ্লাই দিচ্ছে বিভিন্ন জায়গায়, আমরাও নিচ্ছি, বা আমি যদি বলি নেসলে, এমএনসি গুলো প্রচুর এরকম আউটসোর্স এমপ্লয়ি নিচ্ছে, সেটা স্কিল্ড নন স্কিল্ড বোধ ক্ষেত্রেই আছে। সো এই সার্ভিসটা অলরেডি বাংলাদেশে এক্সিস্ট করে এবং ভালোভাবেই এক্সিস্ট করে আমি বলবো, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে মণিপুর স্কুলের যে স্পেসিফিক বিষয়টা, এটা আসলে আমাদের পক্ষে উত্তর দেওয়াটা কঠিন, যে আসলে মণিপুর স্কুলের শিক্ষক নিয়োগে কি হয়েছে, এটা কেন হয়েছে, এটা একটু কন্ট্রোভার্সিয়াল বিষয়, সুতরাং আমরা এটার উত্তরটা আসলে না দেওয়াটা ভালো হবে। আর যদি বলেন যে আউটসোর্সড করার শিক্ষক আউটসোর্স করার সুযোগ আছে কিনা, আমি জানি না শিক্ষক আসলে আউটসোর্স করা কতটুকু শিক্ষক রিক্রুটমেন্ট হ্যাঁ, আউটসোর্স বলছেন উনি, রিক্রুটমেন্ট আউটসোর্স করা যেতে পারে, ইয়েস, রিক্রুটমেন্ট আউটসোর্স করা যেতে পারে, যে যাতে ভালো শিক্ষক আমরা দিতে পারি, সেটা আউটসোর্স করা যেতেই পারে, কিন্তু শিক্ষক আউটসোর্স করা সম্ভব না, কারণ এটাই কোর বিজনেস, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে গিয়ে যে ইয়েস, আর মণিপুর স্কুলের যদি শিক্ষকদের ক্ষেত্রে, শিক্ষকগণ যারা আছেন আমাদের সময়কার বা এখন যারা আছেন, তাদের নিয়েও আমরা হয়তো কাজ করতে পারি ভবিষ্যতে, কারণ এই যে আজকে এআই নিয়ে এত কথা হলো, ইন্ডাস্ট্রি 4 নিয়ে কথা হলো, সো এটা শিক্ষকদের জন্য প্রযোজ্য, ওনারা এখন জুমে প্রচুর অফলাইন ক্লাস নেন, সো কিভাবে ভালোভাবে ক্লাস নিতে পারবেন, তাদের ওইসব নলেজ গুলো জরুরি। সো আমরা উই ক্যান অর্গানাইজ সাম ট্রেনিং অ্যাজ ওয়েল ফর দেম। আর এবং ওই আউটসোর্সিং মানে শিক্ষকদের মানে দক্ষ শিক্ষক তৈরি করার জন্য একটা ইন্ডাস্ট্রি হয়তো হতে পারে, যদিও সরকারের এই ইন্ডাস্ট্রিটা আছে, টেকনিক্যাল টিচার্স কলেজ থেকে শুরু করে বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট আছে। সো আমি আর কোনো প্রশ্ন আসলে নিচ্ছি না, ইটস বিন লং টাইম, 2 hours, অলমোস্ট 2 hours। আমি স্পেশাল থ্যাঙ্কস আসলে বলার ভাষা নেই আমার, লোমা আপা এবং হাবিব ভাই, আপনারা এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে এই সময়টা দিয়েছেন। সো ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সবার জন্য দোয়া করেন, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের এখানে যারা আমাদের মণিপুর স্কুলের যত স্টুডেন্ট যখনই দেখবেন, তাড়াতাড়ি আপনারা রিক্রুট করে ফেলবেন, ঠিক আছে? ইয়েস, সো তাড়াতাড়ি, কারণ মণিপুর স্কুল আসলে সত্যিকার অর্থে খুবই ভালো স্কুল, এবং এইখানে থেকে যে আমি বলবো বেসিক তৈরি হয়, সেটা আসলে খুবই ভালো বেসিক তৈরি হয়, এবং স্বনামধন্য স্কুল। সো আমি বলবো যে তাদের এমপ্লয়মেন্টের দিকে আপনারা খেয়াল রাখবেন, এবং আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। Thank you very much. It's our great Thank you very pleasure. much. থ্যাংক ইউ। সো এই অবস্থায় আমার যারা অর্গানাইজার ছিল তাদেরকে ধন্যবাদ দিয়ে, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। খুদা হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। একদম।